তাহলে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। ওকে, দেখতে পাবো, আমি বাড়াই দিচ্ছি। এই অধ্যায়টা আমাদের কি কি নিয়ে কথা বলা আছে, উদ্ভিদরা কেন বিভিন্ন জায়গাতে বসবাস করে, এই উদ্ভিদরা কি বসবাস করে, বিভিন্ন প্রাণী কেন বিভিন্ন জায়গায় বসবাস করে, সেই কারণটা আসলে এখানে খুব বেশি ব্যাখ্যা করা নাই, কিন্তু উদ্ভিদ বিজ্ঞান যেহেতু আমরা পড়তেছি, উদ্ভিদ নিয়ে কথা বলা আছে, অর্থাৎ পৃথিবীর কোন পরিবেশে কোন উদ্ভিদরা থাকে। বিশেষ করে আমরা দেখছি, দেখো, স্থলে উদ্ভিদ থাকে, জলে উদ্ভিদ থাকে, মরুভূমিতেও উদ্ভিদ থাকে, আবার আমাদের এলাকায় উদ্ভিদ থাকে, তাই না? কিন্তু মরুভূমির একটা উদ্ভিদ কি আমাদের একটা এলাকায় এসে বসবাস মানে থাকতে পারবে? জলজ উদ্ভিদ কি ডাঙায় উঠে বাস করতে পারবে? তাহলে কি পার্থক্য আছে, কোন কোন বৈশিষ্ট্য আছে, এটা। এরপরে বাংলাদেশের ভূপ্রকৃতি, তারপর আছে হচ্ছে আরো কিছু এটসেট্রা, বিভিন্ন প্রাণী নিয়ে কথা বলা আছে। সবাই দেখো, আমি খুব স্পেসিফিক পড়াবো, স্পেসিফিক লাইন, তারপরেও সব পড়া হয়ে যাবে। এইচ রেইটার, জার্মান বিজ্ঞানী, সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে। ইকোলজি, এটা দাগাও। ইকোসিস্টেম সম্পর্কে আমরা শুনেছি, ইকোসিস্টেমের বাংলা কি? বাস্তুতন্ত্র, মনে আছে? বাস্তুতন্ত্র। তো এইচ রেইটার সে হচ্ছে ইকোলজি শব্দটি ব্যবহার করে। ওকে, এবার আসো, এরপরে বলছে প্রজাতি, স্পেসিস। আমি আসলে সবকিছু দেখাচ্ছি না, নর্মাল বিষয়গুলো একটু বলবো। যেমন সাদা পাট, তোষা পাট। তোমরা সবাই পাট চিনি, ওই যে পাট চিনি মানে পাট চিনো আর কি। তো সাদা পাট আর তোষা পাট। এখন আমরা সবসময় পাটের বৈজ্ঞানিক নাম কি পড়তাম? কর্করাস ক্যাপসুলারিস। দেখো, এই পাট কি? কর্করাস ক্যাপসুলারিস। তার মানে আমরা যে পাট চিনি সেই পাট কি? কর্করাস ক্যাপসুলারিস, সাদা পাট। কিন্তু আরেকটা পাট আছে, এর নাম কি? তোষা পাট, কর্করাস অলিটোরিয়াস। আসলে কিভাবে মনে রাখবা? এই বাংলা একটা শব্দ আছে, ওই যে তোষামত করা, এটাকে আমরা কি বলি? তেল দেয়া। এই দেখো তেল, এই তেল দিতে গেলে কি দেওয়া লাগবে? অয়েল। তাহলে যখন তুমি তোষামত করবা, কি মাখাইতে হবে? অয়েল। তাহলে এর নাম কি? এই অয়েল থেকে অলিটোরিয়াস। তাহলে দেখো, তোষা পাটের বৈজ্ঞানিক নাম কি? কর্করাস অলিটোরিয়াস। মনে থাকবে, কর্করাস অলিটোরিয়াস। ওকে, এবার চলো, সাদা পাট হচ্ছে আমরা যেটা পড়ি সবসময় সেটা। এখানে আরো কিছু কথা আছে, এগুলো এখন বেশি লাগবে না। এবার আসো, এখানে কি কি আছে, যে আম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মনে আছে? কাঁঠাল কি? আর্টোকার্পাস। এগুলো পরীক্ষাতে আসে না, তারপরেও পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা আমরা এটা বিভিন্ন অধ্যায়ে পড়েছি। যেমন সপ্তম অধ্যায়ে আমরা কি পড়েছি বলেন? সপ্তম অধ্যায়ে পড়ছি হচ্ছে নগ্নবীজি, মনে আছে? নগ্নবীজি কয়টা থাকে বাংলাদেশে? জিমনোস্পার্ম মানে কি? নগ্নবীজি, নগ্নবীজি। ওকে, এটা লাগবে না, আমাদের পড়তে হবে নিচের দিকের অংশ, এইটা একটু দেখতে হবে। দেখো, এটা নর্মালি কেউ পড়ায় না, দরকারও লাগে না, তারপরে আমি পড়াই দিচ্ছি। নগ্নবীজি কয়টা মনে আছে? 5টা। আর আবৃতবীজি কত হাজার? 4,000। পড়ছিলাম না আমরা? আবৃতবীজি 4, নগ্নবীজি হচ্ছে 5টা। আর যদি তুমি পড়তে চাও যে হচ্ছে ব্রায়োফাইটা টেইডোফাইটা, যে ব্রায়োফাইটা বাই বাই মানে কি? 2, 2 গুণ 4 ইকুয়ালস টু কত? 8। মানে 2 4 8। ব্রায়োফাইটা কি হবে? 2 4 8। আবার মনে করো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে একটেরিয়া। কি মনে রাখবা? ব্যাকটেরিয়া একটেরিয়া, 1 7 1। তাহলে বল ব্যাকটেরিয়া কি হবে? একটেরিয়া। আচ্ছা, আর শৈবাল কিভাবে মনে রাখবা? শৈবাইশো 45। ঠিক আছে, দেখো, শৈবাইশো 45। ওকে, আর কিছু আর অত লাগে না, সায়ান ব্যাকটেরিয়া 300, সরটাক 200, এত কিছু আসলে এর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। তারপরেও দেখো, তুমি টেইডোফাইটা পড়তে পারো 195, আর কিছু পড়া লাগবে না। এবার চলে আসো, এখানে মূলত জীবগোষ্ঠী পরের টপিক থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? প্রথমে আছে দেখো জীবগোষ্ঠী বা পপুলেশন। তো পপুলেশন নিয়ে কথা বলা হয়েছে, কি কি মন্ডল আছে। আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না, যেহেতু আমরা এমসিকিউ পড়বো, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। একাডেমিক ক্লাসে ব্যাখ্যা করার দরকার ছিল, তো হইলে করতাম। এখন আসো 4টা মন্ডলের কথা বলছে, 3টা মন্ডল, বায়ুমন্ডল, বাড়িমন্ডল, আর কি? অশ্বমন্ডল। আসলে এগুলো মানে কি? বায়ু মানে অ্যাটমসফিয়ার, বাড়িমন্ডল হচ্ছে হাইড্রোস্ফিয়ার, আর অশ্বমন্ডল কি? দেখো, অসময় তো পাথর, লিথো মানে কি? পাথর, লিথো, মনে আছে? পাথর, লিথো। আচ্ছা, বায়োস্ফিয়ারের সাথে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডলের সবার যে আন্তঃক্রিয়া, এই পুরো জিনিসটাকে একসাথে কি বলা হয়? ইকোস্ফিয়ার। ইকো মানে কি? কানেক্টেড, তাই না? ইকোসিস্টেম পড়ছি না আমরা? ইকোস্ফিয়ার। ওকে, ইকোমণ্ডল, ইকোস্ফিয়ার। ওকে, আসো, এখানে এখানে বসবা, সামনে এসে বসো। আচ্ছা বসো, সমস্যা, যেখানে ইচ্ছা বসো। বায়ুমণ্ডল, এটা ইকোস্ফিয়ার বলে, লাগাই রাখো। এবার চলে আসো পপুলেশনের বৈশিষ্ট্য। আচ্ছা, আগের গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পড়াতে চাইছিলাম, তো তোমাদের তো বই অনুযায়ী যেতে হবে, এই জন্য ঝামেলা।
জীব গোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। দেখো আমরা ছোটবেলা থেকে, কথা না, আমরা সবাই ছোটবেলা থেকে কি পড়ছি? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব পড়ছি না? আয়তন, মৃত্যুহার, তারপরে জন্মহার, এগুলো পড়ছি না? তো এইসব হচ্ছে কিসের বৈশিষ্ট্য? এগুলো সব পপুলেশনের বৈশিষ্ট্য। ওকে, দেখো ঘনত্ব বা বিস্তার এটা বৈশিষ্ট্য, জন্ম মৃত্যু হার, সংখ্যা বৃদ্ধি শক্তি, সীমিতকরণ শক্তি, মানে জন্ম মৃত্যু হার তো আছেই, সংখ্যা মানে হেডলাইনগুলো শুধুমাত্র ভালো করে পড়বা, এখানে হেডলাইনগুলোই মনে রাখবা। তারপর হচ্ছে সীমিতকরণ শক্তি, মানে কি কারণে আসলে মারা যাচ্ছে, কমে যাচ্ছে। বয়সের বন্টন, একই মানে একটা পপুলেশনের মধ্যে কি সবার বয়স সেম থাকে? বিভিন্ন বয়সের থাকে। জীবগোষ্ঠীর ভারসাম্য, জীবগোষ্ঠীর বৃদ্ধি। এরপরে দেখো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রভাবক হিসেবে কারা কাজ করে, মানে পপুলেশন কোথায় বেশি বেশি থাকে বা কেন থাকে। জলবায়ুগত প্রভাবক আছে, যেমন সূর্যালোক, পানি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আর্দ্রতা। তুমি এর নাম পড়লেই বুঝবা এরা সবাই হচ্ছে আবহাওয়া জলবায়ুর সাথে রিলেটেড। ঠিক আছে, আবহাওয়া জলবায়ু রিলেটেড। আচ্ছা, সেকেন্ড কি? মৃত্তিকা জনিত প্রভাব। দাগাই, জাস্ট নর্মাল দাগাই রাখো। মৃত্তিকা মানে কি বলো? মাটি। তাহলে মাটিতে পানির পরিমাণ, মাটির তাপমাত্রা, মানে সব মাটির বিক্রিয়া, মাটির জৈব, এটা মৃত্তিকা জনিত। ভূ সংস্থান সম্পর্কিত। ভূ মানে কি? ধরো আমরা সবসময় পড়ছি না যে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে, এত উপরে, অমুক দেশ অমুক এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে এতটুকু উপরে আছে। তো এই সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে, পাহাড়ে কিনা বা পাহাড়ের ঢালে কিনা, এগুলো ভূস্থান সম্পর্কিত। আর জীব সম্পর্কিত কি? উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক, কারণ উদ্ভিদ প্রাণী দুটাই হচ্ছে জীব। তার মানে এটা একটু মাথায় রাখবো আমরা, পপুলেশনের প্রজাতি বিভিন্ন এলাকায় বন্টন হয়েছে কোন কোন প্রভাবকের কারণে। জাস্ট তুমি প্রথমে চিন্তা করবো উপরে সবটুকু, উপরে কি? জলবায়ু। তারপরে মাটিতে কি আছে? মৃত্তিকা, মাটি মৃত্তিকা জনিত। আর তারপর কি? সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে, ভূ স্থান, ভূ সংস্থান। আর জীবের মধ্যে যে সম্পর্ক, এই। এবার দেখো জাস্ট এগুলো কিন্তু খুব বেশি কখনোই পরীক্ষাতে আসে না, তো যা আসবে এরপরে। জীবের সম্প্রদায়, এটা দিয়ে বেশি কথা বলছি না, এখানে চলে আসো। স্তর বিন্যাস, মানে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে স্তর থাকে। একটা জীব মাটি থেকে কত উপরের দিকে, তার থেকে একটু কম ছোট কারা, তার থেকে আরো ছোট কারা, এইভাবে। কয়টা শব্দ আছে দেখো এখানে? 4টা 5টা শব্দ আছে। প্রথমে ওভার স্টোরি। ওভার স্টোরি, উঁচু শব্দটা গোল করো, মানে উঁচু যে বৃক্ষগুলো একদম উপরে, সবার উপরে, মানে ওভার, সবচেয়ে উপরে, ওভার স্টোরি এদেরকে বলবো। তারপরে দেখো ওভার স্টোরি থেকে একটু ছোট যারা, ওদেরকে বলা হবে কি? আন্ডার স্টোরি। তার থেকে মানে ওভার স্টোরি থেকে অপেক্ষাকৃত কম উচ্চতা, ঠিক আছে। তার থেকে আরেকটু কম হইলে কি হবে? ট্রান্সগ্রেসিভ। এবং মনে রাখবা এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ছায়া প্রিয়। কারণ দেখো ওরা কার নিচে আছে? ট্রান্সগ্রেসিভ কার কার নিচে? ওভার স্টোরিরও নিচে, আন্ডার স্টোরির নিচে, মানে এরা অবশ্যই কি? ছায়ায় ছায়ায় থাকবে। তাই এরা হচ্ছে ছায়া প্রিয়। ট্রান্সগ্রেসিভ মানে কি? ছায়া প্রিয় বুঝাইছে। আর চারা স্তর, একদম মাটির কাছাকাছি, এরা হচ্ছে চারা স্তর। মানে একটা বীজ ফুড়ে মাটি থেকে যখন চারা বের হয়, ওই ওই স্তরে যে যে লেভেলটা, ওটাকে বলা হয় চারা বা তৃণ জাতীয় উদ্ভিদ থাকে এখানে। আর ভূ সংলগ্ন, একদম মাটির মধ্যে বলতে পারো, মাটির সাথে, সেটা হচ্ছে হিউমাস থাকে। এই লাইনটা মাঝে মাঝে আসে যে কোন স্তরে প্রচুর হিউমাস থাকে, অ্যান্সার কি হবে? ভূ সংলগ্ন স্তরে। এবং এখানে কারা থাকে? ওই যে মনে আছে বিয়োজক পড়ছি আমরা, ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড়, হ্যাঁ এরা। আর বিয়োজক হিসেবে কারা কাজ করে? ক্লাস 9-10 পড়ছো না যে ব্যাকটেরিয়া আর ছত্রাক, এখানে আছে কিন্তু ওগুলো আমি পড়াবো না। তাহলে সবাই দেখো স্তর বিন্যাস পারবো। সবচেয়ে উঁচু কি? ওভার স্টোরি। তার থেকে একটু কম কি? আন্ডার স্টোরি। আর ছায়াপ্রিয় কারা? ট্রান্সগ্রেসিভ। তার থেকেও ছোট চারা স্তর। আর ভূ সংলগ্ন কি হবে? হিউমাস। আর হিউমাস না, ভূ সংলগ্ন স্তরে কি থাকে? হিউমাস থাকে, এটা হচ্ছে কথা। ওকে, এবার এখানে আর কিছু লাগবে না। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম তোমাদের পড়ানো হয়েছে, ক্লাস 9-10 পড়ছে। এখান থেকে ওগুলো সৃজনশীলে কখনো আসে না, এমসিকিউতেও খুব বেশি আমি কখনো আসতে দেখি নাই। তারপরেও একটু বলার জন্য বলে দিতে পারি, তোমাদের মনে থাকার কথা যে হচ্ছে অজীব আছে, জীব আছে। জীবের মধ্যে স্বভোজী আছে, পরভোজী আছে। মনে আছে? যারা যেসব বাস্তুতন্ত্রে যারা হচ্ছে সবুজ উদ্ভিদ, তারা কি হিসেবে কাজ করে? উৎপাদক, নর্মাল। তারপরে দেখো তাহলে সব সময় কে সকল শক্তি উৎপন্ন করে? সূর্য থেকে নিয়ে উৎপাদক। আর আর উৎপাদকদেরকে খায় কারা? খাদক। কিন্তু উৎপাদকদেরকে সরাসরি যারা খায় ওরা হচ্ছে প্রথম স্তরের খাদক। মনে আছে? প্রথম স্তরের খাদককে যারা খায় ওরা কি? দ্বিতীয়। আবার দ্বিতীয়কে যারা খায় ওরা কি? তৃতীয় বা তৃতীয়র পরে আবার থাকলে কি? সর্বোচ্চ। তো এখন ছোটবেলায় যা পড়ছে এইসব এখানে আছে, যে খাদক, যেমন খাদকের ক্ষেত্রে পুকুরে যারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। তো পুকুরের ক্ষেত্রে বলছে জু প্লাঙ্কটন, বা দেখো জু প্লাঙ্কটন মানে কি? জু মানে কি? প্রাণী। আর প্লাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদ্র। প্লাঙ্কটন শব্দের অর্থ কি? জু প্লাঙ্কটন মানে কি? ক্ষুদ্র প্রাণী। ওরা কাদেরকে খায়? ওরা খায় হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনকে।
ফাইটো মানে কি স্যার? উদ্ভিদ, পড়ছি না আমরা, অনেকবার শেখাইছি। আর প্লাঙ্কটন মানে কি? ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র উদ্ভিদকে কে খাবে? ক্ষুদ্র প্রাণী। তার মানে ফাইটো প্লাঙ্কটনকে কে খাবে? জু প্লাঙ্কটন। ঠিক আছে, এইসব কথাবার্তা। এরা হচ্ছে প্রাইমারি খাদক, মানে প্রাথমিক। তারপরে ওদেরকে যারা খায়, অর্থাৎ জু প্লাঙ্কটন যারা খায়, তিতপুটি মলা, ওরা কি হবে? সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরে খাদক। আবার ওদেরকে যারা খাবে, গজার, শোল, বোয়াল, ওরা কি হবে? টার্সিয়ারি বা তৃতীয় স্তরে খাদক। আবার এদেরকেও যারা খাইতে পারে, ওদেরও অনেক নাম আছে, সর্বোচ্চ বা অনেক সময় টার্সিয়ারির মধ্যে ধরে, মাছরাঙা, বক। এগুলো সাধারণত আমি মানে খুব কোনো প্রশ্নে এইসব টপিক থেকে প্রশ্ন আসতে দেখিনি। ঠিক আছে, তো বিয়োজকের কথা মনে আছে, এটা একটু মনে রাখতে পারো। বিয়োজক হচ্ছে কি করে? ডিকম্পোজার। তারা এই যে জীবগুলোকে মাটির সাথে পচাই দিতে সাহায্য করে। এরা দুইটা মনে রাখবা, পৃথিবীতে অলওয়েজ বিয়োজক দুইজন, একজন হচ্ছে ছত্রাক আর একজন হচ্ছে ব্যাকটেরিয়া। এরা ছাড়া কিন্তু আর কোনো বিয়োজক নেই। এরা কি করে? এরা হচ্ছে মৃত জীবকে খায় আর মৃত জীবকে থেকে খাদ্য বা পুষ্টি সংগ্রহ করে। স্যাপ্রো মানে হচ্ছে, স্যাপ্রো মানে মৃত বোঝাচ্ছে। তাহলে যারা মৃতকে খায়, ফাজ মানে কি? ভক্ষণ করা। মৃতকে যে ভক্ষণ করে তাকে আমরা কি বলবো? স্যাপ্রোফাজ। যেহেতু এরা এই মৃত জীবগুলোকে আবার ওদের থেকে পুষ্টি নিয়ে ওদের উপাদানগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়, আবার আগের জায়গায় ফিরাই দেয়, মানে পরিবেশে ফিরাই দেয়, তাই এদেরকে কি বলা হয়? ট্রান্সফর্মার। সবই তো পড়াই দিলাম, তাহলে বাদ দিচ্ছি কি? এবার চলে আসো, খাদ্য শৃঙ্খল তো পারো, এটা আমি আর বলছি না। খাদ্য শৃঙ্খল সবারই আইডিয়া আছে, আমাদের পড়া শুরু করতে হবে এখান থেকে। আসো, ইকোলজিক্যাল পিরামিড। পিরামিড মানে কি? পিরামিডের বেসিক হচ্ছে নিচের দিকে বড় থাকবে, আস্তে আস্তে উপরের দিকে কি হবে? ছোট হবে। যে কোনো পিরামিডের কনসেপ্টই হচ্ছে সেটা। তাহলে দেখো, ইকোলজিক্যাল পিরামিড 3 ধরনের পিরামিড হয়: সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড, আর কি আছে? শক্তির পিরামিড। সংখ্যার পিরামিড, বায়োমাস, শক্তি। তো দেখো তো, যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা যার সবচেয়ে বেশি, সে কোথায় থাকবে? নিচে। আস্তে আস্তে যাদের সংখ্যা কমবে, সে কই থাকবে? উপরে, নর্মাল। এটা হচ্ছে সংখ্যার পিরামিড। তো একটা পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কে থাকে? উদ্ভিদটা থাকে। তারপরে ওদেরকে যারা খায়, আস্তে 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 উপরের দিকে উঠছে। তারপরে দেখো, এখান থেকে এমসিকিউ একটা লাইন আসে, আমি দেখাচ্ছি। এরপরে দেখো, জীবভর বা বায়োমাস। হোয়াট ইজ জীবভর? জীবভর মানে একটা জীবের মোট শুষ্ক ওজনই হচ্ছে জীবভর, মানে পানি বাদ দিয়ে যে ওজনটা থাকবে তাকে আমরা কি বলবো? জীবভর বা বায়োমাস। ওকে, এটা পড়বা। আর শক্তির পিরামিড, এখন বলো, শক্তির পিরামিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি যার, সে কোথায় থাকবে? পিরামিডের নিচের দিকে থাকবে। তারপরে থাকবে হচ্ছে আস্তে আস্তে কম হইলে উপরের দিকে থাকবে। তো তোমাদের একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি এখন পড়াই দিব। তোমাদের কি মনে আছে ছোটবেলায় পড়ছো যে প্রথম স্তরে খাদক থেকে দ্বিতীয়, প্রথমে কি উৎপাদক, তারপর কি প্রথম স্তর, দ্বিতীয়, তারপর কি তৃতীয়। এবং এইখানে একটা কনসেপ্ট আছে। মনে করো, ধরো একটা, আমি উদাহরণ দিই, ধরো একটা হরিণ, বাঘ, এগুলো দিয়ে উদাহরণ দিই। ধরো একটা হরিণ 1000 কেজি তৃণর খাইলো। একটা হরিণ বা অনেকগুলো হরিণ, বা একটা হরিণ ধরে রাখো, একটা হরিণ, সে খেয়ে ওখান থেকে যে শক্তিটা পাইলো, তো 1000 কেজি তৃণর মধ্যে যে শক্তি আছে, ও কেজি, সরি কিলোজুল হয়ে গেছে। ও আচ্ছা, কেজি আর কি। তো কেজি বলতে পারো, বা তুমি ধরে শক্তি হিসেবেও কল্পনা করতে পারি, আমরা জুল হিসেবে ধরতে পারি। যাই হোক, ধরো 1000 জুল বা সামথিং এরকম বলতে পারি। তো 1000, এখান থেকে আমি যদি তোমাকে জুলের হিসাবে দেখি, কেজিও বলা যায়। তুমি যদি শক্তির হিসাব করো, মানে একক যদি আমরা শক্তি লিখি, তাহলে কি লিখতে পারি? কিলোজুল লিখতে পারি, জুল লিখতে পারি। তো বইয়ে যেহেতু কিলোজুল দিয়ে আসে, ওইটা দিয়ে চিন্তা করি। তাহলে দেখো, উৎপাদক যদি তুমি 1000 কেজি কোনো একটা, বা 1000 কিলোজুল পরিমাণ শক্তি যদি কোনো হরিণ খায়, তার মধ্যে কতটুকু আসলে কত কিলোজুল শক্তি যাবে? তার 10% যাবে। 1000-এর 10% কত? 100। মনে করো সেই হরিণের মধ্যে 100 কিলোজুল শক্তি গেল। সেই 100 কিলোজুল সম্পন্ন একটা হরিণকে যদি একটা বাঘ এসে খায়, বাঘের মধ্যে কতটুকু শক্তি যাবে জানো? 10 কিলোজুল। তাহলে বলো তো কত পার্সেন্ট গেল? 10%। ওকে, এখন ঘটনাটা হচ্ছে এরকম। এখন যদি তোমার মনে হয়, ধরো একটা একটা বিশাল এলাকার 10,000 কেজি, আচ্ছা 10,000 না, আমি একটু ছোট সংখ্যা দিয়ে বোঝাতে চাই তোমার, তাহলে ইজি হবে। মনে করো 100 জুল শক্তি সম্পন্ন খাবার খাইলো হচ্ছে কিছু ঘাস ফড়িং, কিছু ফড়িং। ওদেরকে যদি ব্যাঙ খায়, তাহলে ব্যাঙ ওদের কাছ থেকে কতটুকু শক্তি পাবে? 10। আর ব্যাঙকে যদি একটা সাপ খায়, তাহলে সেই সাপে কত যাবে? 1। ওই সাপকে যদি একটা ঈগল বা বাজ পাখি খায়, তাহলে বলো তো সেই ঈগলে কতটুকু যাবে? 0.1। তার মানে সব সময় আসলে কত পার্সেন্ট করে যাচ্ছে, অর্থাৎ এগুলোকে বলা হয় ট্রফিক লেভেল, মনে আছে? তো একটা থেকে আরেকটায় যখন উঠবো, তখন কত পার্সেন্ট করে কমে যাবে? 10%। এটাকে বলা হয় 10% মতবাদ। কি বলা হয়?
এবং এই 10% মতবাদ দিয়েছে বিজ্ঞানী লিন্ডেন ম্যান। দেখো এই 10% মতবাদের কথা এখানে নাই, একটু পরে আছে, ঠিক আছে? তো আমি এটা একটু পরেই পড়াই যেহেতু এখানে আছে। সবাই এটা কাজ করো, সবাই এখানে মার্ক করো যে শক্তির পিরামিড সবসময় সোজা হবে। এই লাইনটা সূর্য শক্তির একমুখী চলনকে শক্তি প্রবাহ বলে, ওই লাইনটা মার্ক করো। শক্তি প্রবাহ পাওনি? পেজ নাম্বার কত? এখানে 413, বাট তোমাদের মনে 422, তাই তো? ওকে, এটা শোনো, এখানে হুবহু সব দাগাইতে হবে, এটা বাদ দিতে পারি আমি। এখানে একটা লাইন পড়তে হবে, এনার্জি ফ্লো, শক্তি প্রবাহ, পেয়েছো? এই যে ও আচ্ছা, বুঝছি। তোমাদের বইয়ে ওই জিনিসটা হচ্ছে স্কিপ করছে, 0.1% এগুলো স্কিপ করছে, থাক লাগবে না। আমার কথা শোনো, এখানে একটা লাইন লেখা আছে যে মোট আলোক শক্তির ইকোসিস্টেমের মধ্যে সূর্য থেকে যে শক্তিগুলো আসে, মোট আলোক শক্তির কত পার্সেন্ট? 0.1। এটা কোনদিন আমি কোনো পরীক্ষা আসা দেখিনি, এটা বাদ। এবার শোনো, শক্তি প্রবাহ একমুখী, এটা পরেও আছে, আমি পড়াই দিচ্ছি। সকল শক্তির উৎস কি বলো? এই লাইনটা পড়ো, শক্তি অর্জন টপিকটা পড়ো। এখানে ওই লাইন দুটো তোমাদের বইয়ে বাদ দিছে। শক্তি অর্জনে পড়ো, শক্তির মূল উৎস কি? সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আগত আলোক শক্তির কত পার্সেন্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ হয়? 0.01%। বাট আমরা যখন পড়ছিলাম উদ্ভিদ কত পার্সেন্ট নেয় মনে আছে? 83%। আর সেখান থেকে ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক কত পার্সেন্ট ইউজ করে? 0.5 থেকে 3.5%, মনে পড়ে? তো এটা সালোক সংশ্লেষণের টপিকের মধ্যে পড়ছিলাম আমরা। আচ্ছা, তো এই লাইনটা এটা লেখা আছে অবশ্য। আচ্ছা, এবার আসো নেক্সট, পরেরটা আমি তোমাকে বলি, এগুলো লাগবে না, এগুলো কিছু লাগবে না। এইখানে চলো, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। অ্যাডমিশন টেস্ট হলে একবার এখান দিয়ে পড়ানো শুরু করতাম। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কয়মুখী? একমুখী। শক্তির মূল উৎস কি? এখন প্রশ্ন, স্যার একমুখী কেন, কিভাবে হইলো? মনে করো সূর্য থেকে শক্তি আসতেছে উদ্ভিদে, এখন উদ্ভিদ শক্তিটা সালোক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করতেছে, সেখান থেকে কোথায় যাচ্ছে? প্রাণীতে যাচ্ছে। মনে করো এই প্রাণী সেই খাবারটা খাচ্ছে, এবার এই প্রাণী তো মারা যাচ্ছে, সেটা আবার পরিবেশে যাচ্ছে। এটা কি আর কখনোই সূর্যে ফিরে যাচ্ছে? তো সূর্য থেকে আসা শক্তি কখনোই আর সূর্যে ফিরে যাবে? তাহলে এটা কি উভমুখী হবে, মানে ঘুরে চক্র হবে? তাহলে এই শক্তি প্রবাহ কয়মুখী? একমুখী, মনে থাকবে? আচ্ছা দেখো, সূর্য উৎপাদক, তারপরে উৎপাদকের পরে কারা হবে? খাদক, মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, শেষ কাহিনী খতম। এরপরে কি হবে? খাদ্য শৃঙ্খলে শুরু থেকে যাতে যত শেষের দিকে যাওয়া যায় ততই শক্তির কি ঘটতে থাকে? ক্রমব্যয় ঘটে। ওই যে কত পার্সেন্ট করে যায়। আচ্ছা, আর 5 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্সের বাংলা কি? তাপগতিবিদ্যা। প্রথম এবং দ্বিতীয় সূত্র সম্পূর্ণরূপে প্রযোজ্য। প্রথম সূত্রের কথা কি তোমাদের মনে আছে? প্রথম সূত্র কে দেয় বলো? আরএইচ ফাউলার। তাই? ও, তা হ্যাঁ, তাহলে প্রথম সূত্র কে দেয়? জুল দেয়। প্রথম সূত্রে আমরা কি দেখছি? তাপ আর কাজ কি সমান, তাই না? ওকে, তাহলে তোমাদের মনে আছে। আর শূন্যতম সূত্র নামে একটা সূত্র আছে, তাই না? তাপগতিবিদ্যার কি এই দুটো সূত্র? 3টা সূত্র। তাহলে প্রথমটার নাম কি? শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র কে দেয়? ফাউলার। এবং কি তৈরি করা হয়েছে এটার ভিত্তি করে? এটা মেডিকেল আসলো না? আচ্ছা, এ দেখো, তোমরা যখন মেডিকেল পরীক্ষা কোয়েশ্চেন তোমাদের মনে তো লাড্ডু উঠছে, ও আমি কেন পরীক্ষাটা দিলাম না। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এইখানে আর লাগবে না। এবার দেখো, ওই আমি তোমাদের যে উদাহরণ বা ব্যাখ্যাটা বলছিলাম যে একটি হরিণ যদি 100 কেজি তৃণ খায়, 10 কেজি তার দেহ গঠনের কাজে লাগে, এভাবে বাঘ পর্যন্ত যাবে, এগুলো নিয়ে ব্যাখ্যা করছি না। তবে মনে রাখতে হবে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে যে 10% মতবাদ বা 10% নিয়ম বা 10% থিওরি, এটা আসলে কে দিয়েছিল? নামটা ভালো করে দাগাও। লিন্ডেনম্যান। কে দেয়? কি? না, শেখ হাসিনা। তারেক জিয়া কেন দিবে? তোমরা নেতাকে নিয়ে এভাবে বলো না, এখানে নেতার অনেক চেলাবেলা থাকতে পারে, কিন্তু তোমরা কেউ আসো নাকি? শোনো, ওই লিন্ডেনম্যান থেকে নেতা অনুপ্রাণিত হয়েছে। এখন দেখো 10%, 10 কি 10, আসলে একটা বিজ্ঞানীর নাম আছে লিন্ডারম্যান, ঠিক আছে?
তোমাদের কি মনে আছে? এই লন্ডন কি কি বলছে? লিন্ডারম্যান। লিন্ডারম্যান কি করছিল জানো? ইন্টারফেরন, মনে পড়ে? যে ইন্টারফেরন, ইন্টারফেরন আবিষ্কার করছে কে? তোমরা একটা এমসিকিউ আগের দিন পারছিলা যে হচ্ছে ইনসুলিনে কত প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে? 17 প্রকার। 17 প্রকার, 51টি। আমি শুধুমাত্র ভাবতেছিলাম যে ফুল মার্কস তো কারোর পাইতে দেওয়া যাবে না নর্মালি, তো ভাবলাম যে এই কোশ্চেনটাতে আমিও পড়াই নাই, বইও নাই, এই কোশ্চেনটা দেওয়া যায়। এরকম 2-3টা কোশ্চেন দিছিলাম, তো 17 মার্ক হচ্ছে, সরি 17টা। শোনো, ইনসুলিনে পরে তোমাদের দিয়ে দিছিল না, মানে মাইন্ড গতকালকে দিছিল অ্যান্সার। ইনসুলিনে অ্যামিনো অ্যাসিড মোট হচ্ছে 51টি। এ চেইন আর বি চেইন, এ চেইনে হচ্ছে 21, বি চেইনে 22। কিন্তু অ্যামিনো অ্যাসিড কি 51 প্রকার হইতে পারে? অ্যামিনো অ্যাসিড সর্বোচ্চ কয় প্রকার? অ্যামিনো অ্যাসিড হচ্ছে 28 প্রকার, কিন্তু প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20 প্রকার, মানে যারা প্রোটিন তৈরিতে অংশ নেয়, তাই তো? মনে আছে? আর নন প্রোটিন হচ্ছে 8টা। তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে তো 51 প্রকার থাকতে পারবে না, অবশ্যই 20-এর কম থাকবে। যদি কেউ এটা চিন্তা ভাবনা করে দেখাও, সে কিন্তু ওই সময় আসলে অত ভাবনা চিন্তা করার সুযোগ থাকে না। ইনসুলিন দেখলে আমাদের নিষ্পিস করে হাত, কোথায় 51? আগের দিন একটা জিনিস, মজার জিনিস পড়াইছি, তোমরা তো মিস করছো, ওরা অনেকে আসে না, ওরা মিস করছে, যে হচ্ছে ওলিক অ্যাসিড। ওলিক অ্যাসিড হচ্ছে এর শ্বসনিক কোশেন্ট কত জানো তোমরা? তোমাদের ওলিক, এটা তো মনে হয় খালি লাস্টের দিকে পড়াতে পারিনি আমার পড়ানো, তবে তোমরা একটা ভিডিও দিছিলাম, আমি দেখবা এটা। ওলিক অ্যাসিড হচ্ছে, এটা হচ্ছে 0.71, ঠিক আছে? তো এটা কিভাবে পড়া যায় দেখো, তোমরা সবাই চিনো যে আমলিক, আমলিক। তো বলো আমলিক কত সাল নিয়ে রাজনীতি করতো? এই কত সাল নিয়ে রাজনীতি করে আমলিক? 71 সাল। লিক মানে 71, আর ও লিক তাহলে 0.71, ঠিক আছে? বুঝছো? তাহলে ও লিক কি হবে? 0.71। ওকে, এবার দেখো, আমি কারো কারো কাছ থেকে প্রতিদিন একজনের কাছে ধার নি বুদ্ধি, বুঝছো? দেখো লিনডেন, সবাই মনে রাখবা, লিনডেন এটা হচ্ছে DEN, আর এর কি ছিল DE। আর লিনডেন হচ্ছে 10, মনে থাকবে? লিনডেন 10 মনে থাকবে, লিনডেন 10। তাহলে 10 মতবাদ কে দিবে? লিনডেন ম্যান। এগুলোর ডিম নিয়ে এত সময় কেন? এবার চলে আসো, শেষ। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনটা লাগবে না, এবার আমাদের পড়তে হবে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসবে। চলে আসো, এখানে 4 ধরনের উদ্ভিদ আছে, হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট, আর হচ্ছে হ্যালোফাইট। তো হাইড্রো মানে কি বলো? পানি, তাহলে পানিতে জলজ উদ্ভিদ। জেরো মানে হচ্ছে মরু, মেসো মানে মিঠা পানি, আর হ্যালো মানে হচ্ছে হ্যালোজেন, মানে কি মনে আছে? 17 নম্বর গ্রুপ কি? হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর 16 নম্বর গ্রুপ কি? চালকোজেন, আকরিক। আর 15 নম্বর কি? নিকটোজেন, মনে আছে? বাঁধন, নিকটোজেন। নিকটোজেন কি? শ্বাস রোধকারী। আচ্ছা, এখন এই জিনিসগুলো পড়বো আমরা। তো প্রথমে আসো জলজ উদ্ভিদে যাবো। জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রোফাইট। হাইড্রো মানে কি? পানি, সুতরাং জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রোফাইট, নর্মাল কথা। এবার চলে আসো নেক্সট, পরের ইসে, যে জলজ উদ্ভিদ কয় প্রকার। দেখো লেখা আছে মূলাবদ্ধ, নিমজ্জিত। মানে কি? মূল মাটিতে আবদ্ধ, আবার পানির নিচে এসে থাকে, তার মানে কি? মূলাবদ্ধ, নিমজ্জিত। মনে করো এই উদ্ভিদটা, এই দেখো মূলাবদ্ধ, আবার কি মাটির একদম পানির নিচে আছে, পানির উপরে কিন্তু ওঠে নাই, তাহলে কি? মূলাবদ্ধ, নিমজ্জিত। আচ্ছা, এবার চলে আসো, তারপরে কি আছে? মুক্ত ভাসমান, মানে মূল কারোর সাথে লাগাও নাই, ভেসে বেড়াচ্ছে। ওই যে শ্যাওলা দেখছো না, শ্যাওলা ভেসে বেড়ায়। মূলাবদ্ধ, পত্র ভাসমান, মানে মূল মাটিতে আবদ্ধ আর পাতাগুলো ভাসতেছে, শাপলা, পদ্ম, ঠিক আছে? হ্যাঁ, এই যে শাপলা, পদ্ম, এনসিপি না, শাপলা তো আসবে। এবার দেখো আর কি আছে? উভচর। তো আমাদের প্রথম থেকে পড়া শুরু করি। শোনো, মূলাবদ্ধ ভাসমান, মূলাবদ্ধ ভাসমানের উদাহরণ কি? দেখো লেখা আছে, কি কি লেখা আছে? হাইড্রিলা, পাতাশ্যাওলা, পাতাসাজি, সিরাটোফাইলাম। তো এটা আমাদের আপাকে কখনোই বলা যাবে না, এটা হচ্ছে হাসিনা পাতা। কি পাতা? হাসিনা পাতা, লিখে রাখো। তাহলে হাসিনাতে কি হবে? হাতে আছে, কিন্তু অনেকগুলো নেমোনিক লিখে রাখতে হবে। আমি তো শিট দিই, নেমোনিক জাস্ট লিখে রাখবা। হাইড্রিলা জাস্ট নেমোনিকটা লিখে রাখলে তুমি পারবা। হাইড্রিলা, সিতে সিরাটোফাইলাম। আর নাটা তোমাদের বইয়ে চেঞ্জ করে দিছে, নাটা বাদ দিছে, নেজাস। নাতে কি হবে? আগে ছিল নেজাস। আর পাতাতে কি হবে? যে পাতা শ্যাওলা, পাতা সাজি। তাহলে কি মনে রাখবো আমরা? মূলাবদ্ধ, নিমজ্জিত কি হবে? হাসিনা পাতা, ঠিক আছে? ওকে, নেজাস, নেজাস।
নাতে নওশিন। দেখো, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। মুক্ত ভাসমান মানে কি? ঘুরে বেড়াচ্ছে। এটা মনে রাখবো, খুবই সহজ। কচুরি পানা, খুদি পানা, ঘুড়ি পানা, টোপা পানা, কুতি পানা, মুসাকানি পানা। মানে মুক্ত ভাসমান হচ্ছে পানা। পানা হইলেই কি? মুক্ত ভাসমান। ওকে, পানা পানা। এবার দেখো, তোমাদের যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবা। কুতি পানা ভালো লাগছে? অ্যাজোলা। আচ্ছা, এই এই দেখো, উলফিয়া মাইক্রোস্কোপিকা, দেখছো? গুড়ি পানা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃত উদ্ভিদের নাম কি? তার বাংলা নাম কি? গুড়ি পানা। বুঝছো গুড়ি পানা? এটা কিন্তু অনেকে পড়ে কিন্তু মাথায় মানে খেয়াল করে না। আর সব নাম কিন্তু লাগবে না, আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই। মূলাবদ্ধ পত্র ভাসমান, মানে ওই যে বললাম শাপলা পদ্ম। এখন কোন শাপলা? তোমরা তো এটা দেখেই বুঝবা যে মূল। সবাই শাপলা ফুল দেখছো না? টান দিয়ে উঠাইতে হয়, নিচের দিকে আটকানো থাকে। ছোটবেলায় শাপলা তুলতে যাইতাম বিলের মধ্যে, ওই পাটকাঠির মাথায় এরকম একটা বাঁধাইতাম, মানে লগি টাইপের, এরকম করে আটকায় রেখে। হ্যাঁ, এরকম থাকতো, মানে মাথায় এরকম একটা পাটকাঠি বাঁধে রাখতাম। ফলে এইখানে একটা কোনো কিছু বাঁধায় টান দিলে ওটা মানে তোমার ছিঁড়ে চলে আসে। তো এইভাবে অনেক শাপলা তুলছি। পদ্ম হইতো না, শুধু শাপলাই হইতো আমাদের ওই এলাকায়। হ্যাঁ, সাপ? তো সাপ থাকতো তো কি হয়েছে? তো সাপ থাকবে বলে কি যাওয়া যাবে না? ওটা তো হারকিউলিস ছিল এরকম। না, সাপ, আমি সাপ দেখছি, ভয়ও পাইছি, কিন্তু তাই বলে কি যাব না? আর হচ্ছে এক সময়, না না এইভাবে বলো না, ওটা কষ্ট পাবে। ওটা মনে মনে বলতে হয়। শোনো, ওই একবার হচ্ছে বিলের মধ্যে আমরা, প্রচুর বৃষ্টি হয়েছে। এবার পুরো বিল, মানে যেখানে ধান হয় এটা তো তলায় গেছে। ধান তো তখন লাগানো নাই। এখন হচ্ছে পানি কিন্তু একদম ফ্রেশ পানি থাকে, মানে পরিষ্কার পানি, বৃষ্টির পানি। তো তো দূর থেকে আমরা এক জায়গায় দাঁড়াইছি, দূর থেকে দেখি ঘড়িয়াল। ঘড়িয়াল হচ্ছে পানির নিচে এভাবে এভাবে বসে আছে, যে কুমির টাইপের একটু ছোটখাটো। তো ঘড়িয়ালও দেখছি স্বচক্ষে, মানে একদম প্রাকৃতিক ভাবে। দেখো, এই সাদা শাপলা, তোমার শাপলার বৈজ্ঞানিক নাম কি জানো? নিমফিয়া নাওচালি। সাদা শাপলা হচ্ছে নিমফিয়া, না না, ওটা পিউবিসেন্স। আর লাল শাপলা হচ্ছে নিমফিয়া রুব্রা, রুব্রা মানে লাল। আর নীল শাপলা, শাপলা নিমফিয়া নওচালি। এটা মনে রাখবা, নওচালি হচ্ছে নীল। এই নামটা আমার খুব ভালো লাগতো, এই নামটা খুবই সুন্দর, নিমফিয়া নওচালি। বুঝছো? ওকে, আমার মেয়ের নাম রাখবানি। ঠিক আছে, এবার আসো উভ। তাহলে বলো, আমার মেয়ের নাম কি? ওকে, এরকম বন্ধ হয়ে গেল কেন? ওকে, উদ্ভিদ, এই বাচ্চারা উভচর উদ্ভিদ লিখে রাখো। হেলেঞ্চা কেক। কিসের কেক? হেলেঞ্চা কেক। হেলেঞ্চা শাক খাইছো? নাম শুনছো? এটা হচ্ছে হেলেঞ্চা কেক। মানে কি? হেলেঞ্চা কেকতে কি হবে? হেলেঞ্চা, কেশরদাম, কলমিলতা। রিপিট করো, কি কি? হেলেঞ্চা, কেশরদাম, কলমিলতা। হেলেঞ্চা কেক লিখছো? এবার আসো, খুব বেসিক পড়াবো এবার, একদম ঠান্ডা মাথায় শুনবা, কোনো এক্সট্রা কোনো কিছু না, একদম ঠান্ডা মাথায় মনোযোগ দিবা। কি কি পড়াই আমি, এটা মনোযোগ দাও, কারণ এই সময় এটা বুঝতে পারলে তোমার একদম মাথায় সেট হয়ে যাবে, আর কখনো এটা ভুলবা না। দেখো, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। তো নিমজ্জিত জলজ উদ্ভিদ হচ্ছে কাণ্ড কেমন থাকে? নরম, দুর্বল, সরু। মানে এগুলো সব হচ্ছে, আমি দাগানোর দরকার নাই। জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না। এখন আমাকে বলো, জলজ উদ্ভিদের মূল সুগঠিত হয় না কেন হয় না? কারণ তার কি মাটি থেকে পানি নিয়ে আসা লাগে? ও তো পানির মধ্যেই থাকে। ওর কি মূল খুব বেশি শক্তপোক্ত হওয়া লাগবে? নর্মাল থাকলেই হবে। আচ্ছা, পাতা ও কাণ্ড, পাতার বহিতক কিউটিন যুক্ত থাকে না, মানে থাকে না। পত্র না গুলো গোল করতে পারো, পত্রদণ্ড থাকে না বা কম থাকে। তারপরে তোমরা ছোটবেলায় পড়ছো, বড় বড় বায়োকুঠুরি থাকে, মনে আছে? বায়োকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? ওই যে এয়ার মানে কি বলো, এই বাচ্চারা, এয়ার মানে কি? বায়ু। তাহলে এয়ার থাকবে কার? এয়ারেন কাইমা। ঠিক আছে? আবার এদিকের মানুষ, আবার খুলনা মানুষ বলে এয়ারে। তুই কি এরতিছিস? কি এরিস? মানে এরিস কি এরিস? তুমি কোন এলাকা থেকে আসছো? দক্ষিণ গাইবান্ধা, পঞ্চগড় থেকে আসছো? ও না না,
চিকেন নেক ওইখানে না, চিকেন নেক হচ্ছে, তোমরা তো কিছুই বুঝো না ঘোড়ার ডিম, জানোই না। থাক, ওকে। দেখো জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল, হ্যাঁ ওইখানেও আছে, জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে ছোট থাকে, এগুলো না পড়লেও হবে। এই লাইনটা দেখো, অঙ্গ প্রত্যঙ্গ কি, আচ্ছা জলজ উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ কি খুব বেশি শক্ত হয়? শাপলা টাপলা দেখছো না, ওগুলো নরম হয়। আমার মনে হয় এটা দাগানো যাবে না, এটা এখান থেকে আমরা দাগানো অফ করে আমরা হচ্ছে ওই নোট থেকে দাগাইতে হবে। এরপরে সবাই দাগাও, এই লাইনটা সবচেয়ে ভালো করে গোল করো, সবচেয়ে অঙ্গজ, অঙ্গজ উপায়ে, বংশবৃদ্ধি হয় কি উপায়ে? দ্রুত দাগাও, অঙ্গজ, অঙ্গজ, অঙ্গজ উপায়ে, কি উপায়ে? অঙ্গজ উপায়ে। আর হচ্ছে এই কথাগুলো আমরা বুঝে ফেললাম। এবার আসো অভিযোজন টপিকে আমরা কি পড়বো। 3 নাম্বার পয়েন্টে দাগাও, অস্থানিক ভাসমান মূল থাকে, অনেকের থাকে ভাসমান মূল, 3 নাম্বার পয়েন্টে দাগাও। আর হচ্ছে ওগুলো লাগবে না, এগুলো লাগবে না, কিউটিকল থাকে না ত্বকে, এটা তো আমরা জানি, আগেই পড়ছি। মূল কনসেপ্টটা হচ্ছে জলজ অঙ্গজ, কি মনে রাখবো আমরা? জলজ অঙ্গজ, আজকে থেকে মনে রাখবো, কি মনে রাখবা? জলজ অঙ্গজ। কারণ তুমি যখন এই যে জলজ, জল দিয়ে যখন তুমি গোসল করো তখন কোথায় জলজ হয়? অঙ্গজে হয়। তাহলে জলজ অঙ্গজ। এখন তো তোমরা শীতকাল আসছে, তোমরা তো বলবো যে শীতকালে তো ছাড় আমরা গোসল করি না, ঠিক আছে? হ্যাঁ, আমি এভারেজ, মানে আমি মনে হয় আমার লাইফে কোনোদিন মানে অন্তত গোসল না করে ঘুমাইতে যাইতে পারি না এমনি। হ্যাঁ, এরকম করছিস কেন তোরা? ইভেন গতকালকেও বাসায় আসছি মানে 12টার দিকে, তারপরে আমি একদম কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, তোমাদের মতো না। ওকে, কি রে? না সিরিয়াসলি, মানে এই এটা সবসময় করবা তোমরা, কেউ গোসল না করে থাকবে না। শীতকালে তুমি যখন পানি গরম করে করবা তাও করবা, ঠিক আছে? ওকে, বাট আমার মনে হয় যে থ্রিলিং বিষয়টা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোসল করা। একবার জাস্ট তুমি যদি ঠিক মতো মানে পানি হচ্ছে তুমি একবার গোসল করা শুরু করো, দেন তারপরে যতবার তুমি পানি দিবে ততবার তোমার গায়ে থ্রিলিং একটা ফিল আসবে। তো যাই হোক, এই লাইনটা দেখাও তাহলে। অ্যারেনকাইমা, বায়োগুঠুরিযুক্ত প্যারেনকাইমারে কি বলা হয়? অ্যারেনকাইমা। শেষ, এটা নিয়ে পড়া লাগবে না। মাহিন, মাহিন করছে কি, ও হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, আমি তোমাদের দেখাচ্ছি, মেসেঞ্জার গ্রুপে আমাদের গ্রুপে একটা মেসেজ দিছে। কি মেসেজ দিছে এবার বুঝবা তোমরা শুনলে, দাঁড়াও। মেসেজ গ্রুপে মেসেজ দিছে, শীতে গোসল কম করলে কি ক্ষতি? ও এটা তো ভালোই দিছে, ঠিকঠাকই দিছে। কি ক্ষতি? হ্যাঁ, এখন একজন লিখছে যে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে ধুইব, বলছে ভাই গোসল না করে কি কি জাস্টিফাই করছেন? স্বামী লিখছে গোসল না করে কি জাস্টিফাই করতেছেন? তো ও হচ্ছে নিজে করতেছে না, অন্যদেরকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো, এরপরে তাহলে আমাদের শেষ, জলজ শেষ। এবার মনে রাখবো হচ্ছে মরুজ। মরুজ, খেয়াল করো, মরু মানে জেরো, সবাই জেরোটুকু গোল করো, জেরো। জেরো মানে হচ্ছে মরু, জেরো মরু, কি মনে রাখবা? জেরো মরু বা মরু জেরো, ঠিক আছে? রিপিট করো সবাই, কি মনে রাখবো? মরু জেরো। আচ্ছা, মরুভূমি কেন বলা হয়? কারণ এখানে বৃষ্টিপাত কম, 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়, ঠিক আছে? তাহলে মরু জেরু গোল করছো। আর 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত, 25 সেন্টিমিটার মানে কত ইঞ্চি রে? 2.54 না সেন্টিমিটার, তাহলে 10 ইঞ্চি হবে বাৎসরিক বৃষ্টিপাত। এবার দেখো মরুভূমির বেসিক বৈশিষ্ট্য কি, দেখো এই চারটা নাম একটু জাস্ট রিডিং পড়বা, এটা ইম্পর্টেন্ট না। খরা এড়ানো, উদ্ভিদ কৌশলে খরা এড়ানো, খরা সহ্যকারী, খরা প্রতিরোধী। খরা মানে কি? ড্রট। শোনো, খরা মানে যখন পানি টানি কিছু থাকে না, ঠিক আছে? এখন মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য কি, মনোযোগ দাও সবাই, এই বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে পড়তে হয়, যেমন জলদের আমি বুঝে পড়াইছি। এখন মরুভূমির ক্ষেত্রে সমস্যা কি হয়, কেউ পাশে কথা বলবে না। মরুভূমির ক্ষেত্রে সমস্যা হচ্ছে মরুভূমিতে পানি কম, তাহলে ওই উদ্ভিদগুলো কি করবে? খেয়াল করো, মনে করো যখন মাটির একদম লেভেল বরাবর, যখনই মরুভূমিতে, তাও তো বৃষ্টি হয়, যখনই বৃষ্টি হয় তখন কি মাটির উপরে পানি থাকে না? কিছুক্ষণের জন্য হলেও তো থাকে। তো ওই পানিগুলো ধারণ করার জন্য ওই উদ্ভিদের মূল কোথায় থাকতে হবে? মাটির উপরের দিকে থাকতে হবে। আবার যখন পানি থাকে না তখন মাটির অনেক গভীরে পানি থাকে, সেগুলোকেও নিয়ে আসতে হবে। তো সেগুলোর জন্য মূল কোথায় থাকবে? মাটির অনেক গভীরে থাকবে। আচ্ছা, আবার কি হতে হবে? দেখো এত কষ্ট করে পানি নিয়ে আসবে, উদ্ভিদ এর দেহ থেকে পানি বের হয়ে যায় কোন প্রক্রিয়ায়? প্রশোধন প্রক্রিয়ায়, পত্ররন্ধ্র দিয়ে, তাই না? সবচেয়ে বেশি পত্ররন্ধ্র থাকে হচ্ছে, সবচেয়ে বেশি প্রশোধন হয় কি দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে। তাহলে পত্ররন্ধ্রগুলোকে ওর সংখ্যা কি থাকবে? কম থাকতে হবে, বা এমনভাবে থাকবে সহজে
বেশি বেশি পানি না বের হইতে পারে, তাহলে পত্ররন্ধ্র কেমন থাকবে? লুকায়িত থাকবে। আবার পাতা থাকলেই তো প্রশোধন হওয়ার চান্স বেশি, ওরা কি করবে? পাতাই রাখবে না, মানে ওর যেসব পাতাগুলো বেশি বেশি প্রশোধন করতে চাইবে সেগুলোকে কাটা বানাই দিবে। খেজুর গাছ দেখছো সবাই, খেজুর গাছের দেখবার ডাল থাকে, ওই পাতা, ওইখানে দেখবো শেষের দিকের গুলো পাতা, কিন্তু প্রথম দিকের গোড়াগুলো কি হয়ে যায়? কাটা হয়ে যায়। তাহলে পাতা কিসে রূপান্তরিত হতে পারে? কাটায় রূপান্তরিত হয়। বুঝতে পারছো? পাতা কাটায় রূপান্তর করে ফেলে। আবার ও যেহেতু পানি ওর দেহে কম থাকবে, সুতরাং ওর উপরের দিকে, মানে দেহের উপরের দিকে পানি ধরে রাখার জন্য পাতাগুলো কি হবে? একটু রসালো হবে। কেমন হবে? রসালো হবে, চ্যাপ্টা হবে। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছো? এবার দেখো তুমি ইজিলি পারবা। দেখো মূল কি হতে পারে? বিস্তৃত হতে পারে, অথবা কি মাটির গভীরে যেতে পারে। পাতা কি হবে? কাণ্ড পাতা চ্যাপ্টা এবং কি হবে? রসালো হবে, পানি ধরে রাখছে এই জন্য। পাতা অনেক ক্ষেত্রে কণ্টকে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হবে? কাটায়। নিচের দিকে দেখো, এইখান থেকেই তিনটা পড়বো, সবই পড়বো, বাট নিচের দিকে গুলো আরো ইজি। মরুজ উদ্ভিদ আর একটা সমস্যা আছে, মরুভূমিতে ঝড় হয়। এখন মনে করো উদ্ভিদটা অনেক বড়, ঝড়ে কি ভেঙে পড়বে না? তো উদ্ভিদগুলো কি অনেক বেশি বড় হবে? ছোট হবে। আবার কেমন হবে? ঝোপযুক্ত হবে, যেন কেউ ওকে উড়াই নিয়ে না যাইতে পারে। ঠিক আছে, তাহলে কেমন হবে? ছোট, ঝোপযুক্ত। আমি কিন্তু ব্যাখ্যা সহ সব বলে দিচ্ছি। মূল মাটির উপরিতলের খুব কাছাকাছি, অথবা কি হবে? খুব গভীরে থাকবে। আর হচ্ছে মূল সুগঠিত, নাহলে কি অনেক দূর থেকে পানি নিয়ে আসতে পারবে? আর পাতা কি হবে? চ্যাপ্টা, রসালো এবং সবুজ থাকবে। আর পাতা কি হতে পারে? ছোট, কাটায় রূপান্তরিত হয় পানির অপচয় রোধ করার জন্য। এখন পানি অপচয় কিভাবে রোধ করে স্যার? এই দেখো লেখা আছে, প্রশোধন হ্রাস করানোর মাধ্যমে। তাহলে কি পাই? ওদের অভিযোজনের মেইন পয়েন্ট কি? প্রশোধন হ্রাস করা। আর কেমন পত্ররন্ধ্র থাকবে? অনেক সময় লুকায়িত পত্ররন্ধ্র থাকবে। আর পানি যাতে নির্গমন বা বাষ্প কম হতে পারে। আর শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে কি পড়বা? 1 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে, এদের অভিস্রবণিক চাপ বেশি, তাই পানি শোষণ মাত্রা বেশি পায়। কারণ অনেক নিচ থেকে পানি উপরে শোষণ করে নিয়ে আসা লাগে। তাহলে ওরে মাহিন আসলে তোমরা কি বলো তো? আচ্ছা, পানি শোষণ মাত্রা বৃদ্ধি পায়। ওকে, প্রশোধনের হার কি? প্রশোধনের হার কি? খুবই কম। তাহলে আমরা কি বেসিকটা বুঝছি না? তাহলে আমরা যখন এই যে বুঝে বুঝে পড়বো, তখন দেখবো সবকিছু তোমার মনে থাকবে। আরমান বুঝছিস? ওকে, এবার চলো মরুজ উদ্ভিদ পড়তে হবে। এই যে আমরা এখন বিয়ে দিব, কার বিয়ে দিব? হ্যাঁ, খেজুরের বিয়ে দিব। খেজুরের, এই বিয়েতে, আমার বিয়েতে তো আমি খেজুর দিব, আর আজকে আমরা খেজুরের বিয়ে দিব। চলো, একটা দুটা না, অনেকগুলা খেজুর। হ্যাঁ, আজকে হচ্ছে লেখো শত শত, লেখো দ্রুত। শত, বানানি তো আমি বলে, শত শত খেজুরের, শত শত খেজুরের, শত শত খেজুরের বিয়েতে, ভুলে গেছি কি জানি হয়। শত শত খেজুরের বিয়েতে কে কে জানি আনন্দিত হয়? কফি খেয়ে ঘৃতকুমারী আনন্দিত। কফি খেয়ে ঘৃতকুমারী, খেজুরের বিয়েতে খেজুর দিব নাকি? খেজুরের বিয়েতে কফি দিব। ঘৃতকুমারী আনন্দিত, এই লেখো আনন্দিত। তাহলে শত শত খেজুরের বিয়েতে কফি খেয়ে ঘৃতকুমারী আনন্দিত। তাহলে কি হবে? শত শততে কি হবে? এটুকু লেখো, পরে তুমি মিলাইতে পারবা। শততে কি হবে? শতমূলী। আর একটা শততে কি হবে? শতাব্দী। খেজুরে কি হবে? খেজুর। ঠিক আছে। বিয়েতে, বিয়েতে কি জানি না, এই যে ইউ ফর বিয়া, এই যে ইউ ফর বিয়া, ইউ ফর বিয়া মানে তুমি বিয়ের জন্য। বুঝছো সৌরভ? ইউ ফর বিয়া। আচ্ছা, তাহলে শত শত খেজুরের বিয়া, বিয়াতে কি খাইছে? কফি। কতে কি? করবি। আর ফই ফিতে, ফতে হচ্ছে ফণি মনসা, করবি ফণি মনসা। ঠিক আছে। আর ঘৃতকুমারীতে কি হবে? ঘৃতকুমারী। আর আনন্দিততে কি হবে? আকন্দ। ঠিক আছে, মনে থাকবে সবগুলা? আচ্ছা, আর বাকি আছে কি বলতো? ক্যাকটাস প্রজাতি, মানে এটা তো জানো তোমরা যে ক্যাকটাস, এই যে ফণি মনসা, এটা কি ক্যাকটাস টাইপের না? ওরা হচ্ছে মরুভূমিতে হয় ক্যাকটাস। মরুভূমিতে তোমরা ওই যে কেন ছোটবেলায় দেখছো না, ম্যান ভার্সেস ওয়াইল্ড, তারপরে ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিতে সার্ভাইভাল, ওইখানে যায় ওই যে ক্যাকটাস ট্যাকটাস থেকে পানি জানি খায়। ওকে, ওকে, তাহলে পারবা। আচ্ছা, এবার আসো, বলো ঘৃতকুমারীর ই কি? অ্যালোভেরা। এই যে অ্যালোভেরা, অ্যালোভেরা, ঘৃতকুমারী কি? অ্যালোভেরা। মনে থাকবে? এটা তো এমনি মনে থাকে, আজকে থেকে মনে রাখবা। অ্যালোভেরার নাম কি? বাজারে যে বলে ঘৃতকুমারী সমৃদ্ধ আমাকে এই যে ফেস ওয়াশ দেন। ওকে, আচ্ছা এবার আসো এই লোনা মাটি। দেখো ছোটবেলায় যখন আমি কিছু কিছু বাচ্চাদের পড়াতাম, তারা কিছু বুঝতোই না, হ্যাঁ, তাদের বোঝাইতাম, দেখো লোনা মাটি, হ্যালো,
বুঝছো? বাট তোমরা তো পারো। হ্যালো ফাইট, হ্যালো মানে কি? হ্যালোজেন, সামুদ্রিক লবণ, মানে হ্যালোর সাথে কি কানেক্টেড? লোনা কানেক্টেড, লোনা মাটি। তো হ্যালোফাইট হচ্ছে লোনা মাটির উদ্ভিদ। এখন দেখো এই যে একটু পড়ে নিবা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, ক্লোরাইড। এখানে মনে রাখবা হচ্ছে কি কি থাকবে। সুন্দরবন, এটা মনে রাখতে হবে। বাংলাদেশে লোনা মাটির উদ্ভিদ কোথায় পাওয়া যায়? ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনে, তাই না? তো লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে কি থাকে, আগে দাগাও, স্তম্ভমূল বা ঠেস মূল থাকে, মানে একদিকে পড়ে যেতে চায়, ঠেস দিতে থাকে। তোমরা সুন্দরী গাছ দেখছো না? সুন্দরী গাছ হচ্ছে সুন্দরের ভারে একদিকে পড়ে যায়, তখন ঠেস দিয়ে রাখে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে। ওদের সবার মূলের মধ্যে কি থাকে? শ্বাস নেওয়ার জন্য এই দেখো ছিদ্র থাকে। এই যে তোমরা এরকম দেখছো না, এই যে সুন্দরী গাছের এই দেখছো, এখানে এখানে দেখবা যে মূল হয়ে উঠছে, ওগুলো হচ্ছে শ্বাসমূল। সুন্দরবনে গেলে এটা দেখা যায়, শ্বাসমূল মাটির উপরে এরকম উঠে থাকে। শ্বাসমূলের ইংলিশ নাম কি? দেখো আমি তোমাদের শেখাচ্ছি। নিউমো মানে কি বলো? বাতাস। নিউমো মানে কি? বাতাস। নিউমেটাফোর হচ্ছে শ্বাসমূল। ওকে। আর হচ্ছে বায়ু গঠিত থাকবে, উদ্ভিদ প্রশোধন কম হয় নর্মালি। এই লাইনটা লাগবে, জরায়ুজ। এটা দেখাও। এই বলো তো অঙ্গজ কি হবে? অঙ্গজ, অঙ্গে কি দাও? জল, জলজ। আর জরায়ুজ হবে হচ্ছে লোনামাটি। ঠিক আছে, জরায়ুজ কি হবে? লোনামাটির উদ্ভিদের হচ্ছে, এটা তো মিলানোর দরকার নেই, একটা মিলালে তো হচ্ছে। তাহলে লোনামাটিতে কি হবে? জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই লাইনটা পড়বা, ভিভি প্যারাস, তাই না? কি লেখা আছে? ভিভি প্যারাস জার্মিনেশন। দেখাইছো? কি পড়ালাম আমি, দেখা গেলো আমি এই পরীক্ষায় দিবনি। ভিভি প্যারাস জার্মিনেশন কার দেখা যায়? সবাই তো পড়ছে। জরায়ুজ অঙ্কুরোদ্গম, সবাই এই জিনিসটা পড়বে। দেখো এই যে আমাদের একটা বন্ধু ছিল, না সরি বড় ভাই ছিল আমাদের আমাদের ওই মেডিকেলে, ওনার নাম ছিল জনি ভাই। জনি ভাই কি করতো? উনি হচ্ছে ওই প্রতিদিন ওই ভাত কিনতে যাইতো হচ্ছে ক্যান্টিনে, ক্যান্টিন থেকে ভাত কিনে এভাবে হেঁটে হেঁটে আসতো। তখন সবাই আমরা বলতাম যে হাটে জনি। জনি কিন্তু হাটে না, হাটে জনি। কি বলতো সবাই? হাটে জনি। তো লিখে রাখো, হাটে জনি। হাতে হ্যালোফাইট, ঠেতে ঠেসমূল। আর জনিতে কি হবে? জরায়ুজ অঙ্কুরোদ্গম নিউমেটোফোর। তোমার এই লেখা লাগবে না, তুমি খালি হাটে জনিটুকু লিখে রাখো, বাসায় যা লিখবা। আজকে লেখার দরকার নেই, বাসায় যা লিখবা হাটে জনি। রিপিট করো সবাই, কি মনে রাখবো? হাটে জনি। হাতে কি? হ্যালোফাইট, ঠেতে ঠেসমূল, জতে জরায়ুজ অঙ্কুরোদ্গম, আর নিতে কি? আর নিউমেটোফোরের বাংলা কি রে? শ্বাসমূল। আর ভিভিপোরাস জার্মিনেশনের বাংলা কি? ভিভিপ্যারাস। ওকে, মনে রাখে জানো, মনে থাকে জানো। হ্যাঁ, লবণাক্ততে জল লাগবে না। দেখো এবার আসো, তোমার লবণাক্ত উদ্ভিদের নাম কি কি আছে? গেওয়া, গরান, কাকড়া, বাইন, বোরা, কেওড়া, পশুর, গোলপাতা, হাড়গোজা, সুন্দরী। নাম শুনছো না সবাই? ছোটবেলায় কেন পড়তাম না? গরান, পশুর, এই যে সুন্দরবনের উদ্ভিদ, বোরা, হাড়গোজা, কেওড়া তো সবাই জানো, কেওড়া। এই যে সবাই না, হরিণের মাংস টক কেন হয়? হরিণ কেওড়া খায়, তাই কেওড়া তো কি তোমরা কখনো খাইছো? খাইছো? আচ্ছা, আমাদের গ্রামে আমাদের বাসার পাশে একটা কেওড়া গাছ ছিল, তো ছোট ছোট কেওড়া হইতো, তা খাইতাম, বেশ টক। ওই যে একটু উপরের দিকে একটু টমেটোর মতো একটা স্ট্রাকচার আছে এরকম। আসো মাহিন, তোমাকে পড়াচ্ছি। এই যে এই যে তুমি তো এই যে হাড়গোজা, হাড়গোজা, সুন্দরী মাহিন চলে আসছে। দেখো, হেরিটারিয়া ফর্মস। ওই যে ও হচ্ছে একটা জিনিস পড়াইছিল এবার অ্যাডমিশন টেস্টে, যে আসলো না হেরিটেজ সাইট, ওই যে সাত গম্বুজ মসজিদ। হ্যাঁ, দেখো এই যে হেরিটারিয়া ফর্মস, মানে দেখো হেরিটেজ সাইট, বাংলাদেশের অন্যতম ফেমাস হেরিটেজ সাইট কোনটা? সুন্দরবন না? সুন্দরবনের যে সুন্দরী গাছ, এটা কি হবে? হেরিটারিয়া ফর্মস। ঠিক আছে, ও সবাই পারে, জীবনে পড়ে নিয়ে অধ্যায় ওরা। সে আজকে আমি পরে ওদের একদম খাওয়াই দিব। কিন্তু এই শীতের মধ্যে ওরা আসলে কিভাবে? মাহিন, মাহিন ভাইয়া, ওরা তোমাকে কি একটা কোশ্চেন করতে চায়, করো তো। এখনো করিনি, গতকালকে করেছি। সাকলাইন ভাই তো লাস্ট 7 দিন করে। হ্যাঁ বলে দিস, এত শীত করবো না আজকে। ওরাও জানে যে আমি, তবে তোমাদের তো বললাম, এটা তোমাদের ক্ষেত্রে বলছি, মানে কখনোই তোমরা এরকম করবে না। কারণ কি, যখন তোমরা অনেক বেশি পড়াশোনা করবা, দেখবা মাথাটা গরম হয়ে যায়, গা গরম হয়ে যায়, তখন কি হবে? শোনো, বিশ্বাস করো ভাই, গোসল করে রাতে গোসল করে ফ্যান চালাই দিবা, সেই
বিশ্বাস না করলে না, চুল তুমি ভেজাও না। আমরা যারা নরমাল মানুষ আমাদের জন্য এটা খুব কঠিন, যারা অ্যাবনরমাল আমরা ভাই নরমাল ভাই না। চিন্তা করো, তুমি এটা যাও ভাই, যাও। শীতের মধ্যে রাত 11টার সময় গোসল করে ঘুমাবে, মানে এটা তো আমি যাই, এটা তো জানি, আমি তো বুঝছি যে তোমরা বুঝতেছো আমি অ্যাবনরমাল। দেখেন আপনার মতো কেউ আছে কিনা। ভাই আমার মতো কেউ কেন থাকবে, ওরা সবাই মহিলা, আমি পুরুষ। দেখো ভাই শেষ হয় নাই? আরে না, এখনো 20 মিনিট তো লাগবে, ও মানে অল্প একটু লাগবে। কি আমি 1 মিনিট কথা বলতে চাইছি, সেটা হচ্ছে তোমাদের শীতের জন্য আগামী শীতকালীন অবকাশের জন্য ছুটি থাকবে 1 মাস। শীতকালের জন্য এই শীতের মধ্যে আমরা উঠি ক্লাস নিতে পারবো না ভাই, এবং আমি চাই না তোমরা বাইরে যে পড়াশোনা করো, সবাই বাসায় বসে পড়াশোনা করবে। আর যেটা বলার জন্য সেটা আসলে হচ্ছে কি, টেস্ট পরীক্ষায় কারো ফুল বই আছে আর কারো অল্প কয়টা অধ্যায় আছে। আমার কাছে যেটা মনে হয়, বা আমরা যখন পড়াশোনা করতাম, একটা পরীক্ষা থাকলে পড়াশোনার গতিটা বাড়ে, এটা আমি যতটা ফিল করি। তোমাদের কি ঘুম হয়? আমার দেখো, জলজ, মরু, চুলামাটি, কথা না, দেখো সবগুলা 9 গুলা গোল করো। জলজ সব দেখো 9, নরম, নরম, না, না, নেই, দুর্বল, সব নেগেটিভ, সব নেগেটিভ। জলজ হচ্ছে নেগেটিভ, কি রে, সব নেগেটিভ। আর হচ্ছে মরুচ কি হবে, ওই যে সুগঠিত, শক্ত আর লুকায়িত পত্রণ্ড থাকে। আর লোনামাটি তো তোমরা পড়ছো, শেষ। উদ্ভিদের ঘটনা ঘটানো শেষ। এবার দেখো জীবজ বায়োম। বায়োম মানে নির্দিষ্ট এলাকায় যে জলজ উদ্ভিদ আছে, মানে হচ্ছে জীব থাকে। দেখো জলজ বায়োম, প্রথমে দেখো স্থলজ বায়োম, তারপর কি আছে স্থলজ বায়োমের মধ্যে কি কি ভাগ আছে দ্রুত দেখো। মরুভূমি বায়োম, মরুভূমিতে কি হয়, কত ডিগ্রি সেলসিয়াস, সরি কত বৃষ্টিপাত হয়, 25 সেন্টিমিটার। এরপরে আসো, মরুভূমিতে কোন উদ্ভিদ জন্মে, ক্যাম, মনে আছে ক্যাম, ক্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। দেখো তৃণভূমি বায়োমটা, এই 4 লাইন নাম্বার দাগাও, মাটি হিউমাস সমৃদ্ধ, কারণ তৃণভূমি, তৃণলতা কি হিউমাসের কাছাকাছি না, হিউমাস সমৃদ্ধ। সাভানা বায়োম, এটা দাগাও, ট্রপিক্যাল রেইন ফরেস্টের সীমানায় সাভানা বায়োম সৃষ্টি হয়েছে, এই লাইনটা দাগাও। এখন বাংলাদেশের একটা রেইন ফরেস্ট নিয়ে কথা বলবো, নিচের দিকে আছে, তোমরা তুন্দ্রা বায়োম দাগাও, এবং সবচেয়ে ভালো করে গোল করো, সবচেয়ে উত্তরের বায়োম হচ্ছে তুন্দ্রা বায়োম, সবচেয়ে উত্তরে, যে সাইবেরিয়া, তোমরা তখন গান শোনো, সাইবেরিয়ার তুষারপাতে ফলে ফলে। দেখো সাইবেরিয়াতে কি হবে, তুন্দ্রা, সবচেয়ে উত্তরের বায়োম কি, তুন্দ্রা বায়োম, মনে থাকবে। আর দেখো তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কি, মহাসার লাইকেন, তাহলে হয় না, সবুজ উদ্ভিদ হয় না, মহাসার লাইকেন তো হয়, দেখছো। আচ্ছা, এরপরে দেখো বনভূমি বায়োম, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্ট, এবং অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তাকাই ফেলো, পৃথিবীর ফুসফুস কত পার্সেন্ট, 20%। পৃথিবীর 20%, সমগ্র পৃথিবীর 20% অক্সিজেন এখান থেকেই নির্গত হয়, পৃথিবীর ফুসফুস বলা হয়। আর হচ্ছে দেখো, এই যে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, বাংলাদেশের শালবন হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, দাঁড়ায় রাখো, ময়েস্ট কোনটা, শালবন, কোন বন, শালবন। আর ম্যানগ্রোভ তো পারবা, ওকে। এবার দেখো জলজ বায়োম 2 প্রকার, এগুলো লাগবে না এখন, ওকে দরকার নাই। সবাই চলে আসো প্রাণী ভৌগোলিক অঞ্চল, প্রাণী ভৌগোলিক অঞ্চল টপিকে আসো। আলফ্রেড রাসেল ওয়ালেস, ওই যে সেই ডারউইনের বন্ধু, সে 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করছিল। তোমাদের আসলে পৃথিবীর ম্যাপ জানতে হবে, কোথায় কোনটা। দেখো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা ওরিয়েন্টাল, এই যে ভারত বাংলাদেশ, এই যে পুরো এলাকাটা, এটা হচ্ছে ওরিয়েন্টাল। আর এই যে রাশিয়া সহ, এই যে এটা হচ্ছে প্যালিআর্কটিক। দেখো এই উত্তর আমেরিকা হচ্ছে নিআর্কটিক, আর দক্ষিণ আমেরিকা হচ্ছে নিওট্রপিক্যাল, আর হচ্ছে এই যে আফ্রিকা হচ্ছে ইথিওপিয়া, ঠিক আছে। ইউরোপ এবং রাশিয়া এরা সবাই কি প্যালিয়ার্কটিক। বাংলাদেশ এখানে, এই যে বাংলাদেশ কোন অঞ্চল বলো, ওরিয়েন্টাল। ওরিয়েন্টাল অঞ্চলে কি হয়, দিন রাত সমান। ওর সবগুলো শব্দের অর্থ আছে, এখন এসব বলতেছি না। ওরিয়েন্টাল অঞ্চলে কি সমান হয়, বাংলাদেশে দিন রাত প্রায় সমান না, তাহলে দিন রাত প্রায় সমান কোথায়, কোন অঞ্চলে, ওরিয়েন্টাল। এখানে বিভিন্ন রকম উদ্ভিদ আছে, প্রাণী আছে, তো বিশেষ করে প্রাণীদের নাম কিছু আছে, 2-1টা জিনিস পড়াই দিই আমি। গত বছরের যে টেস্ট পেপারগুলো আছে না, সবাই গত বছরের টেস্ট পেপার পুরোটা কিনে নিয়ে যাবে, সবাই বাসায় যে ওটা সলভ করবা, ওই প্যাটার্নে কোশ্চেন সলভ করবা। যার নাই তারা আজকেই কিনে নিয়ে যাবা, আজকে কিনে নিয়ে গত বছরের টেস্ট পেপারের যে
কোশ্চেনগুলো আছে ওই প্যাটার্নের কোশ্চেনগুলো সবাই সলভ করবে, ঠিক আছে? সবাই আজকে টেস্ট ওয়ার্ক কিনে নিয়ে যায়, টেস্ট ওয়ার্কের কোশ্চেন সলভ করবা, ওই তোমার পরীক্ষায় 100% বাঁধবে। আর কিচ্ছু লাগবে না, ওই পড়লেই হবে। আগের বছরটা নিয়ে গেলেই হবে, টেস্ট ওয়ার্ক বেড়েছিল না আগের বছর, ওইটাই তোমরা পারবা। হ্যাঁ, যে অধ্যায়, শোনো, যে অধ্যায় ওর মধ্যে আছে আমি বলি তোমার তো অত কিছু দেখা দরকার নেই। 2018 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তা 18 সালের টেস্ট, ওই 18 সালে তাও আছে বোর্ড কোশ্চেন, ওই পুরাতন বইয়ের দোকানে 18 সালে তাও পাবা, সমস্যা নেই। 18 সালে তো না, ওইখানে বোর্ড কোশ্চেন না, বোর্ড কোশ্চেন তো আছে। একবারে সব প্যাটার্ন, একটা প্যাটার্ন ফলো করব। আমি বলি টেস্ট পেপারে কোশ্চেন থাকে কি, দ্বিতীয় অধ্যায়ে একবারে কলেজ প্রথমে থেকে বোর্ড কোশ্চেন, তারপর থেকে কলেজের কোশ্চেন। তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, ওইখানে তুমি একটা প্যাটার্ন বুঝবা। সবাই টেস্ট পরীক্ষার কি নিয়ে যাবে, টেস্ট পেপার নিয়ে যাবে সবাই। এটা সলভ না করলে কিন্তু এ প্লাস পাবে না। ওকে, হ্যাঁ, দেখো এই শেষ করি। ফ্লেমিঙ্গো এলিগেটর দাগাও, ফ্লেমিঙ্গো এলিগেটর দেখো, মনে রাখবা কিভাবে এটা। এদিকে দেখো, প্যালি প্যালি ফেলে এলি, দেখো কি মনে রাখবা, প্যালি ফেলে এলি দাগাও, এই দুটো, এটা দাগায় পরে ওই দুটো জিনিস পরে আমি শেষ করে দেবো। প্যালি ফেলে এলি। দেখো ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল অঞ্চলে কি থাকে, বাংলাদেশ, তাহলে বাংলাদেশে কি থাকবে, ব্লু বার্ড। ব্লু বার্ড কোন অঞ্চল, ওরিয়েন্টাল। আর বাংলাদেশও কোন অঞ্চল, তাহলে ব্লু বার্ড হচ্ছে বাংলাদেশ, ব্লু বার্ড কি বাংলাদেশ। এবার দেখো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া লিয়া লায়ার বার্ড, অস্ট্রেলিয়াতে কি হবে, লায়ার বার্ড। আর বার্ডস অফ প্যারাডাইস, এটাও গোল করো, তাহলে অস্ট্রেলিয়াতে কি বাবা, লায়ার বার্ড, বার্ডস অফ প্যারাডাইস, অস্ট্রেলিয়া লায়া, কি মনে রাখবো, লিয়া লায়া। আর নিওট্রপিক্যাল, নিওট্রপিক্যাল কি হবে, ব্রাজিল, নিওট্রপিক্যাল কি হবে, ব্রাজিল। দেখো ইথিওপিয়া, ইথিওপিয়া একটা জিনিস আপাতত একটা একটা করে মনে রাখো, আর্মাডিল্লো মনে রাখবা, ইথিওপিয়া হচ্ছে আর্মাডিল্লো। আর নিয়ে আর্কটিকে আপাতত পড়ার দরকার নেই, পরে আমি দাগাই দিব, এগুলো পড়াই দিব। ওরিয়েন্টাল, দেখো ওরিয়েন্টালের কথা বলছিলাম, বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের, এখানে বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে এই লাইনটা সবাই পরের থেকে আসো, ওরিয়েন্টাল অঞ্চলে দিন রাত্রি প্রায় সমান, ঠিক আছে, এই লাইনটা দিন রাত্রি প্রায় সমান, সারা বছর। জলবায়ু টপিকের মধ্যে আছে উদ্ভিদ কুলের আগের লাইন, দেখো উদ্ভিদ কুলের আগের লাইন, ঠিক আছে, সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, হ্যাঁ হয়। ওকে, এবার চলো, এই যে এখানে অনেকগুলা প্রাণীর ছবি টবি আছে, এগুলো এই এলাকার। ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা মানে কি জানো, মানে শুধুমাত্র এই এলাকায় পাওয়া যায়, এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কি কি আছে স্যার, দেখো নাপটিকই, সবুজ রুই, গারো পাহাড়ি ব্যাং, ডেনিয়াল ব্যাং, ব্যাং মানে রানা, রানা মানেই ব্যাং, ঠিক আছে। আর ঘড়িয়াল, ঘড়িয়াল হচ্ছে গ্যাভিয়ালিস গ্যানজেটিকাস, এই ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম কি, গ ঘ, গ্যাভিয়ালিস গ্যানজেটিকাস, মানে ওরা কি খায়, গান দেখ, সিলেটি কাসিম, কাচুগা, শ্বেত কাকাতুয়া, কাকাতুয়া অ্যালবা সব লাগবে না, শুশুক পড়তে পারো, অর সেলা ব্রেভি রোস্ট্রিস, ঠিক আছে, অত দেখে না, শুশুক। তুমি ঘড়িয়ালটা পড়ো, আর পড়া লাগবে না, এই নামগুলো একবার দেখে রাখো, কিন্তু কোন নাম পড়া লাগবে। দেখো বাংলাদেশের 3টা অঞ্চল আছে, বনাঞ্চল, কি কি আছে একটু খেয়াল করো। এই 3টা অঞ্চল কিভাবে মাথায় রাখবা খেয়াল করো। সিলেটে কি বন আছে, চট্টগ্রামে বন আছে, সিলেট এবং চট্টগ্রামে প্রচুর বন থাকে, সারা বছর সবুজ থাকে, তাই না, এটা হচ্ছে চির সবুজ, তাহলে এরা কি হবে বলো, চির সবুজ। আর এই যে এই এলাকায় কি আছে, সুন্দরবন না, এটা কি হবে, ম্যানগ্রোভ। কিন্তু এই যে মাঝে মাঝে জামালপুর, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, পাবনা, যশোর, এই যে বরিশাল, বিভিন্ন এলাকায় দেখছো কি কিন্তু বন জঙ্গল আছে, ছোট ছোট এলাকা আছে, বন 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 বন, এই এলাকাগুলা হচ্ছে পাতা ঝরা বা পর্ণমোচী বনাঞ্চল। তাহলে বলো বনাঞ্চল 3টা আছে, পৃথিবীর প্রতিটা দেশে কত পার্সেন্ট থাকা উচিত, 25, বাংলাদেশে কত আছে 10। 3টা কি কি, চিরসবুজ, পট্টঝরা বা পর্ণমোচী, আর হচ্ছে ম্যানগ্রোভ। এই শেষ পর্যন্ত নিয়ে যায় 36 মিনিট, ওকে শেষ হয়ে যাবে না, ওকে সত্যি তোমায় খাওয়াবো, কি খাবা বলো, না আমি এমনি এখানে চপ টপ পাওয়া যায় ভালো, ওই যে সিঙ্গারা পুরি, হ্যাঁ আচ্ছা বলতেছি, আব্দুল্লাহরে বলতেছি, ওকে সিরিয়াসলি। এই লাইনটা দেখাও, চট্টগ্রামে দুর্গম বাঁশবন অবস্থিত, চট্টগ্রামে সবচেয়ে বেশি কি পাওয়া যায়, চট্টগ্রামে কি পাওয়া যায়, বাঁশ, জানো না, চট্টগ্রামে একটা এলাকা আছে বাঁশখালী, ওই এলাকার মানুষ খালি বাঁশই খায়। আব্দুল্লাহ, ওদের জন্য ওই যে সামোসা সিঙ্গারা পাওয়া যাবে না এখন, হ্যাঁ না বলো কিছু, তুমি গুনতেছো কতজন আছে তাই গুনতেছো,
হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়ে আসো। হ্যাঁ বুঝিনি, 2টা করে সিঙ্গারা নিয়ে আসো। হ্যাঁ আমাদের একটা করে ভাজতে সময় বেশি লাগবে, তুমি দ্রুত সবার জন্য একটা করে হলেও নিয়ে আসো। নিয়ে আসো নিয়ে আসো, ওরে আমি এখনই শেষ করে দিই, 5 মিনিটের মধ্যে নিয়ে আসো। আচ্ছা দেখো, এই এই পেজ দুটা ফাঁকা, এই বাচ্চারা শোনো, 3টা লাইন তোমরা মার্ক করে রাখো। এটা হচ্ছে এখানে দেখো, এই যে সোয়াম ফরেস্ট, এই লাইনগুলো মনে রাখবা। বাংলাদেশের একমাত্র জলাবদ্ধ বন, সোয়াম ফরেস্ট মানে কি? জলাবদ্ধ বন। কোথায়? রাতারগুল। কোথায়? এবং এখানে পাওয়া যায় বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ। কি গোলাপ? বন্য গোলাপ। মনে রাখবা, বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ কোথায় পাওয়া যায়? রাতারগুল। আর সোয়াম ফরেস্ট মানে কি? জলাবদ্ধ বন। মনে থাকবে। চট্টগ্রামে যদি বাঁশ জন্মে, সিলেটে কি জন্মাবে? বেত। সিলেটে কি জন্মাবে? বুঝছো? চট্টগ্রামে বাঁশ দিয়ে দিবে, আর সিলেটে কি? বেত। ওকে। আর হচ্ছে পত্রছড়া বা পর্ণমোচী মানে কি? শালবন বিহার। শীতকালে এখানে শীতকালে পাতা পড়ে যায়, শীতকালে পাতা ঝরে যায়, তাই এর নাম কি? পাতা ঝরা। শালবন বিহার বলতে বোঝাচ্ছে শাল হচ্ছে এখানকার প্রধান উদ্ভিদ। একটু পরে লেখা আছে দেখো, বরেন্দ্র কোন এলাকায় কোনটা থাকে দেখো। বরেন্দ্র কি মানে সব র দিয়ে, রংপুর, দিনাজপুর, রাজশাহী। আর মধুপুরে মতে সব ম দিয়ে, মধুপুর, ময়মনসিংহ। ঠিক আছে, আর টাঙ্গাইলে আছে কিছু। আর রাজেন্দ্রপুর তো গাজীপুরে আছে, চন্দ্রা গাজীপুরে লাগবে না। লালমাই, লাল মাটি দেখো, কুমিল্লা, 2টা ল আছে, লাল কুমিল্লাল। ঠিক আছে, কুমিল লালমাই। আচ্ছা, পারবা না? আর লাল মাটি কেন? কারণ এখানে কি অক্সাইড থাকে? আয়রন অক্সাইড থাকে। কি অক্সাইড থাকে? লোহা থাকে। লোহা থাকলে মাটির বর্ণ কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আর বার্ষিক বৃষ্টিপাতের কথা তো পরে বলছি, শীতকালে পাতা ঝরে যায়, বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে, এটা পরে পড়াবে। এটা তুমি মনে রাখতে পারো, 125 সেন্টিমিটার থেকে 175। আর আগেরটাই হচ্ছে একটু বেশি ছিল। এবার দেখো, এই বনের প্রধান বৃক্ষের নাম কি? শাল বৃক্ষ। শাল। 98% উদ্ভিদ কি? শাল। আর শাল বনের মূল হচ্ছে মাটি থেকে গজায়, চারা গজায়, তাই এর নাম কি? গজারি বন। আর শালের বৈজ্ঞানিক নাম হচ্ছে শরিয়া রোবাস্টা। বলতো শালের বৈজ্ঞানিক নামটা, এটাও কিন্তু সুন্দর, শরিয়া রোবাস্টা। এটার নাম কি? শরিয়া রোবাস্টা। শাল হচ্ছে শরিয়া রোবাস্টা। স্বৈরাচার। দেখো উঁচু, এখানে ওই যে উঁচু উঁচু থাকে আবার নিচু থাকে, মানে পাহাড় এরকম থাকে, এই 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 এই, কিন্তু চট্টগ্রামে কেমন থাকে? পাহাড় 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 এরকম। ঠিক আছে, তাহলে এই যে নিচু এলাকা, এটাকে বলা হয় হচ্ছে উঁচু হচ্ছে চালা, আর নিচু হচ্ছে সমতল ভূমি হচ্ছে বাইদ। বুঝছো? উঁচু চালা, সমতল কি? বাইদ। কিন্তু এখানে কোনো সমতল আছে? মানে পাহাড় আর ঢাল, পাহাড় আর ঢাল এভাবে। ঠিক আছে, ওটা হচ্ছে পাহাড়ি এলাকা। আর হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বাংলাদেশে কত পার্সেন্ট অবস্থিত? সুন্দরবন 62%। ম্যানগ্রোভ কি চিরসবুজ, 2বার জোয়ার ভাটা হয়, জানো তো? 2বার জোয়ার ভাটা হয়, pH 7-এর কাছাকাছি। আর অক্সিজেনের অভাব থাকায় এখানে কি থাকে? শ্বাসমূল বা নিউমেটোফোর। আর হচ্ছে শুষ্ক ওজনের কত ভাগ লবণাক্ত থাকে? 10 থেকে 50 মনে রাখবা। কিন্তু এটা তো সবাই পারো, নোনা মাটি হইলে কি হবে? জরায়ুজ নাকি অঙ্গজ? আর অঙ্গজ কি হবে? জলজ। এই তো সবাই পারে। এরপর হচ্ছে সুন্দরবনে কোনো বাঁশ জন্মায় না। বুঝছো? সুন্দরবনে কোনো বাঁশ। আর টাইগার ফার্ন কই থাকে? সুন্দরবনে থাকে। ঠিক আছে, বুঝছো? আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করছে কত সালে? 1997 সালে, 21তম সেশনে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত করা হয়। আর বাংলাদেশ সরকার 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তাহলে বাংলাদেশ সরকার কত হবে? 1999। আর ইউনেস্কো কত হবে? তালিকাভুক্ত করে 1999, আর সরকার ঘোষণা করে এটা। আর উপকূলীয় তো ক্লোনাল লাগবে না, উপকূলীয় নিয়ে কথা নাই। তোমাদের এবার পড়াবো এক্সি টু ইনসি টু, পড়াইলে আমার পড়ানো শেষ। এই দেখো, এই বাচ্চারা এই লাইনটা বের করো সবাই, এই শখটা হচ্ছে দেখো, এখানে আছে কি? বিলুপ্ত প্রায় বাংলাদেশের উদ্ভিদ কি আছে? মল্লিকা। দেখো তোমরা, মল্লিকা হাসি, আগর, তালিপাম, খুদে বরলা, করু, জোটালা, জংলি গোলাপ। মনে রাখবা, আজ তালিমের কবর দিব। লিখে রাখো সবাই, লেখো আজ। আজ মাহিনের না, আজ তালিমের। আজ লেখো, আজ তালিমের কবর দিব। আজ তালিমের কবর দিব, খালি লিখে রাখো, পরে মিলাবা। আতে হচ্ছে আগর, জতে জংলি গোলাপ। ঠিক আছে, তাহলে আজ তালিমের কবর দিব। ঠিক আছে, লিখছো? আজ তালিমের কবর দিব, লিখছো? তাহলে আতে কি হবে? আগর, জতে
বাকিটুকু কিন্তু লেখার দরকার নেই, বাকিটুকু বাসায় যেয়ে মিলাই নেবে। এখানে দেখো, এখানে দাগায় রাখো। আগর জতে কি হবে, এই উপরে দেখো আছে জতে কি জংলি গোলাপ, আজ তালিমের তালিপাম, মতে কি হবে মল্লিকা সাজি, রতে কি হবে রোটেলা, কবরতে কি করুদ, আর দিব বতে কি হবে বরলা। পারবা তো? আজ তালিমের কবর দিব, এটুকু পড়লেই হবে। আর হচ্ছে তালিপাম, দেখো মল্লিকা সাজি রোটেলা, এখানে একটা লাইন আছে, বাংলাদেশে এন্ডেমিক, অনলি বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে বড়লা রোটেলা, বাংলা, সবার লাস্টে কি আছে লা, বড়লা রোটেলা বাংলা। এটা তুমি বই পিডিএফ থেকে দাগাই নিবা, সমস্যা নাই। ওকে, শেষ এটা। এবার আসো কোন কোন প্রাণী বিলুপ্ত প্রায়। দেখো নাম আছে রাজশকুন, ঘড়িয়াল, মিঠা পানির কুমির, নীলগাই, শুশুক, তক্ষক, রাজধনেশ, উল্লুক, লজ্জাবতী বানর, হাতি। তুমি কি লিখবা? লেখো লজ্জাবতী বানর। কি শুধু কি তোমরাই লজ্জাবতী মহিলা? না, রাত হলে দেখে, রাত হলে উল্লুক আর মিঠা কুমিরের রাগ শুনি। লিখে রাখো, রাত হলে কি শোনো তোমরা? উল্লুক আর মিঠা কুমিরের রাগ শুনি। লাইনটা লেখো। তোমার কি 2টার সময় যেতে হবে কোথাও? কোথায় দাঁড়িয়েছে? ও তো বলো, 2 মিনিট লাগবে। তো লেখো শুরু তো, রাত হলে উল্লুক আর মিঠা কুমিরের রাগ শুনি। শেষ তো, রাত হলে উল্লুক আর মিঠা কুমিরের, রাত হলে উল্লুক আর মিঠা কুমিরের রাগ শুনি। ঠিক আছে, দেখো এই রাগ রাগ রাগ, রয়াকার ঘ, রাগ। ওরা কি রাগ করে না, রাগ করে, রাগ গর্জন করে, রাগ করে। ঠিক আছে, ওকে। এবার আসো, রাত হলে কি হবে স্যার? তাহলে কিভাবে মিলাবা তুমি? দেখা মিলা দিচ্ছি। এই দেখো, রাগ, রাত, রাজধনেশ, তক্ষক, রাত হলে হতে কি হাতি, লতে কি লজ্জা, রাত হলে উল্লুক আর মিঠা কুমির মানে মিঠা পানির কুমিরের রাগ শুনি, রাজশকুন, ঘড়িয়াল। দেখছো রাগ আর শুনি, শুশুক, নীলগাই, সব মিলছে না? রাত হলে উল্লুক আর মিঠা কুমিরের রাগ শুনি। ওকে, হ্যাঁ নীলগাই, নীলগাই। দেখো এই যে দেখো, নীলগাইয়ের বৈজ্ঞানিক নাম কি জানো? আনছো? হ্যাঁ, গুড, ভেরি গুড। বসে ল্যাফাস ট্রাগো ক্যামেলাস, মানে এক সেকেন্ড, এই ক্যামেল, ক্যামেল, এই বাচ্চারা এটা কিসের মতো লাগতেছে? মনে করো আগে এরা উট ছিল, ক্যামেল ছিল, পরে এরা বাংলাদেশে এসে নীলগাই হয়ে গেছে। দেখো এই নীলগাই, নীল তো ব্লু, মনে রাখবা ব্লু হচ্ছে এই যে বি থাকবে, এই যে বসে ল্যাফাস ব্লু ফাস, ঠিক আছে। আর ক্যামেল আগে উট ছিল, তাহলে ব্লু 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 ব্লু, ঠিক আছে। ওকে, ক্যামেল তুমি পড়বা। শুশুক তো পারবা, শুশুক পড়াইছি একবার। শুশুক কিভাবে, মনে করো এখন শুশুক এভাবে লাভ দিবে। এই শুশুক কখনো দেখছো নদীর মধ্যে এভাবে লাভ দেয়? মনে করো তুমি ছোটবেলায় এই যে ইন্ডিয়ান বাংলা সিনেমা টিনেমা দেখো, আর তুমি নদীর মধ্যে এখন নৌকাতে বসে আসো, শুশুক দেখবা লাফাস, ওরে সালা, ওরে সালা, ওরে সালা ব্রেভিরিওস্টিস, ঠিক আছে, বড় বড় শুশুক। ওকে, শুশুক দেখে তুমি কি বলবা? ওরে সালা। আচ্ছা, কেন ইরান ওরে সালা এরকম বলে না বাবা? ওরে সালা, আব্দুল এগুলো নিয়ে এসেছিস? আরে এখন তো মজা হবে, কি মজা হবে মাইরি, তোরা তো বুঝছিস না। ঠিক আছে, এই শেষ লাস্ট পার্ট। এই শোনো, একটা বেসিক কথা বলি, ইন সিটু আর এক্স সিটু কি বললাম? আচ্ছা আগে বলো, এক্সিট মানে কি বলো? বাইরে। ইন মানে কি? ভেতরে। মনে করো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তার কোথায় থাকার কথা? সুন্দরবনে থাকার কথা, বাট সুন্দরবন থেকে তাকে আমরা এক্সিট করে নিয়ে এসে আমরা চিড়িয়াখানায় রাখলাম, বুঝতে পারছো? তাহলে এক্সট্রা চিড়িয়াখানায় রাখলাম, তাহলে এই যে অবস্থানটা এটাকে বলা হবে এক্স সিটু। কি বলা হবে? তাহলে যার যেখানে থাকার কথা না, মানে যে যেখান থেকে তার নিজের জায়গা, সেখান থেকে উঠে যদি অন্য জায়গায় আমি সংরক্ষণ করি, তাকে আমরা বলবো এক্স সিটু, বুঝতে পারছো? আর ইন সিটু মানে কি? যার যেখানে থাকার কথা সেখানে রেখেই আমি সংরক্ষণ করতেছি, এটাকে কি বলা হবে? যেমন ইন সিটু, এটাকে যেমন হচ্ছে তোমার কি আছে, রিজার্ভ, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। তা দেখো ইন সিটু মানে কি, বুঝতে পারছো? 3টা জিনিস মনে রাখবা, জাতীয় উদ্যান, তারপর কি আছে দেখো নিচে আছে, হেডলাইন পড়বা, ইকো পার্ক, আর হচ্ছে সাফারি পার্ক। ইকো পার্ক মানে কি জানো? তোমরা যে ইকো পার্কে ঘুরতে যাও না, ইকো পার্ক মানে হচ্ছে ইকোলজিক্যাল পার্ক, মানে ইকোসিস্টেম, ঠিক আছে, একটু পার্ক চিত্ত বিনোদন করা হয়েছে, বুঝছো? আর হচ্ছে সাফারি পার্ক মানে কি রে জানো? এই পড়বা মধুরিলা ইকো পার্ক, তোমরা এগুলো একটু দাগাই নিবা বাসায়। দেখো এই যে সাফারি পার্ক মানে কি, সাফার, সাফার, তোমরা তো হিন্দি ভালো বোঝো, সাফার,
চলবে। মনে করো গাড়ির মধ্যে তুমি বসে আছো, তোমাকে বনের মধ্যে দিয়ে ঘুরাই নিয়ে বেড়াবে গাড়িতে করে, বাসের মধ্যে করে, তুমি বনের মধ্যে দিয়ে সফর করবা, তাই এর নাম কি সাফারি পার্ক। বাট ওই প্রাণীগুলো কিন্তু ওদের নিজেদের জায়গাতেই আছে, আমরা হচ্ছে যানবাহনে করে ঘুরে বেড়াচ্ছি, এটাকে বলা হয় সাফারি পার্ক। মনে থাকবে? এই যে দেখো সাফারি পার্ক যে কটা আছে সবগুলোর নাম বঙ্গবন্ধু, এখন আর আসবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ঠিক আছে। এবার হচ্ছে বন্যজীব অভয়ারণ্য, এই অভয়ারণ্যের মধ্যে একটা আছে হচ্ছে, আরেকটা আছে গেম রিজার্ভ। গেম রিজার্ভ মানে কি, তুমি রিজার্ভ করে গেম খেলতে পারবা। মনে করো বন্দুক নিয়ে যাবা, বন্দুক নিয়ে বিভিন্ন প্রাণী মারবা, হরিণ টরিণ মারবা। টেকনাফে এরকম ছিল গেম রিজার্ভ, মানে টাকা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করে ওইখানে ঢুকে তুমি শিকার করতে পারবা, মানে অনুমোদিত শিকার করা যায়, এটা হচ্ছে গেম রিজার্ভ। টেকনাফে ছিল কিন্তু এখন নাই, ঠিক আছে, কারণ বাংলাদেশি তো সব শিকার করে ফেলছে, সে কিছুই আর নাই। তো এটা হচ্ছে একটা বন্যজীব অভয়ারণ্য ছিল, কক্সবাজারের টেকনাফে ছিল। আচ্ছা এবার আসো, টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড 51টা জলমহল নিয়ে গঠিত, এটুকু পড়বা, রামসার সাইট। শোনো আমি একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে বড় হাওর কোনটা জানো? আন্দাজে, এই পৃথিবীর সবচেয়ে বড় হা করে আছে কোন হাওর? হা, তাহলে হা করবে কোন হাওর? হাকালুকি হাওর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় হা কার? হাকালুকি হাওরের, বুঝছো? সৌরভ বন্ধ করো মুখ, মাছি ঢুকে গেল। হাকালুকি হাওর, ওই পুরো ব্যাগ ঢুকাই দিলে ও ঢুকবে না তোমার, অতটুকু একটা সিঙ্গারা বেশি ঢুকবেই না। দেখো বিশ্বের সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হাকালুকির উপরে দেখো টাঙ্গুয়ার হাওরকে বলা হয় কি বিনামূল্যের সম্পদ ভান্ডার, এটা পড়তে পারো। আর হচ্ছে হাকালুকি হাওরে যে বাংলাদেশের নদী আছে হালদা নদী, মনে আছে? রুই মাছের প্রাকৃতিক প্রজনন, এর দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার, বাংলাদেশের একমাত্র দেশি নদী, যে নদী বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে আর বাংলাদেশেই শেষ হয়েছে, দেশি নদী, বুঝছো? আর কোনটা দেশি নদী না। আর হচ্ছে মুজিব বর্ষ, বঙ্গবন্ধু, মৎস্যহীর, এগুলো না পড়লে হবে। এবার আসো ইন সিটু আর এক্স সিটু, আমরা এবার কি বলবো? এক্স সিটু বললে শেষ। এক্স সিটুর নাম কি দেখো, নামগুলো পড়ো, গার্ডেন উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। এই থামো, তারপর কি আছে? বীজ ব্যাংক। এ দেখো বীজ ব্যাংকের তাপমাত্রা কত? বীজ ব্যাংক -20, বীজ ব্যাংক কত? -20, বলো সবাই, বীজ ব্যাংক কত? -20, হ্যাঁ 20, -20। আর হচ্ছে ফিল্ড জিন ব্যাংক, এই সবাই দেখো ব্যাংকগুলো কল করো, ফিল্ড জিন ব্যাংক, জিন ব্যাংক, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। তারপর চিড়িয়াখানা, ইনভিট্রো সংরক্ষণ, ডিএনএ সংরক্ষণ, পরাগরেণু সংরক্ষণ। উপরে লিখে রাখো ব্যাংক প্লাস সংরক্ষণ, ব্যাংক প্লাস সংরক্ষণ, এই দুইটা শব্দ থাকলেই কি হবে? আর হচ্ছে উদ্যান, ওই যে উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বুঝছো? তাহলে বিডিএফ আইপিএস দিয়ে মনে রাখতাম। এখন বলতো জু কি হবে? জু, চিড়িয়াখানা কি হবে? এক্সিটু। আর নিম্ন তাপমাত্রায় কাদেরকে করা যায় এটা মনে রাখবা। আর ক্রায়োজেনিক -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, পোলেন মানে হচ্ছে পরাগ, পারবা এগুলা? ওকে, তোমরা হচ্ছে সবাই এটা নিয়ে যাবা, দাঁড়াও।